আব্দুল করিম যে পুঁথিগুলো আবিষ্কার করেছেন এগুলো সব আধুনিক পুঁথি, এগুলো মধ্যযুগ নয়। যদিও বা তিনি কৃষক সমাজ থেকে এসেছেন, তিনি ছিলেন শুরুর থেকেই বিদ্যাজীবী। তিনি পূর্ব বাংলার লোক কি পশ্চিম বাংলার লোক সেটা পরের বিষয় হবে, কিন্তু তিনি সারা বাংলাতেই অকুণ্ঠ স্বীকৃতি লাভ করেছিলেন। এখন পর্যন্ত বাংলা সাহিত্যে আব্দুল করিমের সাথে তুলনা করা যায় এমন কোনো গবেষক শুধু মুসলিম সমাজে তো নয়, মুসলিম হিন্দু মিলে যে বঙ্গ সমাজ তাতেও নাই। আব্দুল করিম সাহিত্য বিশারদ তো পূর্ব বাংলায় জন্মেছিলেন, কাজে প্রত্যেক মানুষ নিজেকে নিজের জন্মভূমির সাথে সংযুক্ত করবেন, স্বাভাবিক। তবে বিষয়টা হচ্ছে 1905-এর আগে পূর্ব বাংলাকে একটা স্বতন্ত্র প্রদেশ হিসেবে স্বীকার করা হয়নি। ব্রিটিশ সরকার সবসময় জানতেন বাংলাদেশের 3টা বর্ধমান বিভাগ এবং পশ্চিমের দিকে যদি 2টো বিভাগ বাদ দেন, যেটিকে প্রেসিডেন্সি বলতো, বাকি সবই তো বাংলাদেশ। ঢাকা, সেকালের কথা বলছি, রাজশাহী এবং চট্টগ্রাম, এই 3টা বিভাগকে কেন্দ্র করে মূলত 1905 সনে যেটাকে বলা হয় বঙ্গভঙ্গ, সেই ঘটনা ঘটে। তার সাথে আসামকে জুড়ে দেওয়া হয়। এইটা মাত্র 5-6 বছর ছিল এই প্রদেশটা। আব্দুল করিম যখন 1950 সনে ধরুন চট্টগ্রামের পূর্ব পাকিস্তান প্রদর্শনীতে বক্তৃতা করছিলেন জানুয়ারি মাসের 21 এবং 22 তারিখে, সেই বক্তৃতায় তিনি বলছেন, আমি পূর্ব বাংলার একজন অধিবাসী, আবার পশ্চিমবঙ্গের ভাইরা ইচ্ছে করলে আমাকে বাঙালও বলিতে পারেন, চট্টগ্রামের ভাষায় আমাকে বলা হবে গাইয়া লোক। এই যে এটা তো শুধু তার বৈষ্ণব বিনয় নয়, এর মধ্যে একটা সত্য ভাষণ আছে। একটা জিনিস পরিষ্কার করা দরকার, তাকে যে সাহিত্য বিশারদ উপাধি দেওয়া হয়েছিল এটা কারা দিয়েছিল? অনেকে মনে করতেন তাকে এটা নদিয়া সাহিত্য পরিষদ থেকে দেওয়া হয়েছিল। না, নদিয়া তাকে একটু উপাধি দিয়েছিলেন বটে, সেটা ছিল সাহিত্য সাগর। তাকে সাহিত্য বিশারদ উপাধিটা দেওয়া হয় পরে। তিনি দুটোই লিখতেন, কিন্তু এই লোক এমন একজন মানুষ যেটা উপাধিটাই তার নামে পরিণত হয়েছে এখন দেখুন। অর্থাৎ সাহিত্য সম্পর্কে তার যে জ্ঞান এবং তার যে সাধনা, সেটা তাকে বিশিষ্ট করে তুলেছে আর 10 জন লোকের কাছ থেকে। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর, তার গবেষণার বিষয়টা কী ছিল এটাই আমাদের বোঝা দরকার। আগে আমরা একটু সময়ে ফিরে যাই। আব্দুল করিম রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে 8 বছরের ছোট বয়সে, 1869 সনে তার জন্ম। কেউ কেউ বলেন বাংলাদেশে তো জন্ম তারিখের ঠিক নেই, হয়তো 2 বছর পরে তার জন্ম হতে পারে। সেই হিসাবে 1953 সনে যখন তিনি মারা যান তখন তার বয়স হয় 84 অথবা 82 হয়েছে। তার মানে তিনি আমাদের মাপে প্রচলিত দীর্ঘজীবন লাভ করেছিলেন। এই সময় তিনি কি করেছেন? তিনি অল্প বয়স থেকেই, লক্ষ্য করার বিষয়, তিনি তৎকালীন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে এন্ট্রান্স পরীক্ষা পাশ করেছিলেন 1890-এর আশেপাশে। তখন তিনি চট্টগ্রাম কলেজে ভর্তি হয়েছিলেন, যে কলেজ তৈরি হয়েছিল যে বছর আব্দুল করিমের জন্ম, সে বছর 1869 সনে। সেই কলেজে দিয়ে তিনি অসুস্থ হওয়ায়, সান্নিপাতিক রোগ হওয়ায় তিনি উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তৎকালে যেটাকে ইন্টারমিডিয়েট বা ফার্স্ট আর্টস বলা হতো, সেটা দিতে পারেননি। লেখাপড়ার দিক থেকে এই হচ্ছে তার, কিন্তু তার 3টা গুণের কথা আমি বলবো। মানে তিনি পূর্ব বাংলার লোক কি পশ্চিম বাংলার লোক সেটা পরের বিষয় হবে, কিন্তু তিনি সারা বাংলাতেই অকুণ্ঠ স্বীকৃতি লাভ করেছিলেন হিন্দু মুসলিম উভয়ের কাছেই। আমি তার 2-একটা প্রমাণ বলি আপনাকে। তার সম্পাদিত বই, তিনি সংস্কৃত ভাষা শিখেছিলেন। সাধারণত আগের দেশের নিয়ম ছিল হিন্দু ছেলেমেয়েরা সংস্কৃত নেবেন এন্ট্রান্স পরীক্ষায়, আর মুসলিম ছেলেরা আরবি অথবা ফার্সি নেবেন। কিন্তু আব্দুল করিম মুসলিম হওয়া সত্ত্বেও তিনি পটিয়ার একটা গ্রামের স্কুল থেকে পড়েছেন, তিনি সংস্কৃত নিয়েছিলেন এসএসসিতে এবং তাতে তিনি প্রথম শ্রেণীতে পাশ করেছিলেন। এবং তার সংস্কৃত ভাষা জ্ঞান প্রশংসা লাভ করেছিল তৎকালীন সংস্কৃত পণ্ডিতদের, যেমন হরপ্রসাদ শাস্ত্রীর। তখন তিনি অনেক সংস্কৃত পুঁথি আবিষ্কার করেছেন এবং অনেক পুঁথি আবিষ্কার করেছেন, অর্ধেক প্রায় হিন্দুদের লেখা, অর্ধেক প্রায় মুসলমানদের লেখা। কিন্তু তখন মুসলমানরা যে আদৌ পূর্ব বাংলার মুসলমান বিশেষ করে বাংলা সাহিত্য চর্চায় এত বছরের ঐতিহ্য থাকা সত্ত্বেও সেটা কেউ জানত না। আব্দুল করিমের বিশিষ্টতা হচ্ছে এখানে, তিনি বাংলাদেশের পূর্বাঞ্চল থেকেই, আপনার প্রশ্নের সূত্র ধরে বলছি, বিশেষ করে কুমিল্লা থেকে শুরু করে চট্টগ্রামের দক্ষিণ প্রান্ত পর্যন্ত, আমি বলবো দক্ষিণ চট্টগ্রাম, যেটাকে এখন রোহিঙ্গাদের বাসভূমি মনে করা হয়, যেটার নাম ছিল তৎকালে আরাকান, সেই অঞ্চল থেকে তিনি অনেক পুঁথি সংগ্রহ করেছেন। প্রথম জীবনে তিনি ম্যাট্রিক বা এন্ট্রান্স পাশ করার পরে চট্টগ্রাম কর্ণফুলীর দক্ষিণে আনোয়ারা উপজেলা, যেটা এখন আছে,
কর্ণফুলী সেতু দিয়ে যেখানে যাওয়া হয়, বোয়ালখালী, আনোয়ারা, তারপরে পটিয়া হয়। এই আনোয়ারা হাই স্কুলে তিনি বেশ কয়েক বছর শিক্ষকতা করেছেন। সেই সময় তিনি অল্প বেতন পেতেন। তৎকালে বেতন ছিল মাসে 5 টাকা 10 টাকা এরকম। এই অল্প টাকা দিয়ে তিনি গ্রামে গিয়ে মৃদু দুর্নীতি উনি করতেন। মানে কেউ একটা পুঁতি দিলে তাকে অন্য একটা সাহায্য করতেন তিনি। সেই হিসেবে তিনি অনেক পুঁতি সংগ্রহ করেছেন, এবং পুঁতি তিনি সংগ্রহ করেন না, তিনি পড়ে এর অর্থ উদ্ধার করতেন, পুঁতির বিবরণ লিখতেন। বহুদিন পরে আমরা দেখলাম তিনি এগুলো সংগ্রহ করে কলকাতায় বঙ্গীয় সাহিত্য পরিষদ, যেটা গঠিত হয়েছিল প্রথম 1893 ইংরেজি সনে, মানে উনি যখন এন্ট্রান্স পাস করছেন তার কাছাকাছি সময়ে, তখন তিনি নিয়মিত বঙ্গীয় সাহিত্য পরিষদ পত্রিকায়, যেটার সম্পাদকদের মধ্যে বড় বড় লোকদের মধ্যে ছিলেন হরপ্রসাদ শাস্ত্রী, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, ব্যোমকেশ, কি বলে মুস্তফি, এই জাতীয় ভদ্রলোকেরা চালাতেন। এরা সত্যিকার অর্থে গুণী লোক। মানে বাংলা সন যেমন বলা যেতে পারে তখন 1300 এবং ইংরেজি সন 1893-তে বঙ্গীয় সাহিত্য পরিষদ তৈরি হয়। এই প্রস্তাবটা দিয়েছিলেন একজন ব্রিটিশ পণ্ডিত প্রায় 20 বছর আগে, যে ফ্রেঞ্চ একাডেমি বা ব্রিটিশ একাডেমির আদলে তোমাদের একটা বেঙ্গল লিটারেরি একাডেমি করা উচিত। সেটাই কার্যত 1893-তে শুরু হয়। সেইখানে তিনি লেখা পাঠাতেন, তার লেখা সেখানে নিয়মিত ছাপা হয়েছে প্রবন্ধগুলি। সেই বিষয়ে আমি দু একটা প্রমাণের কথা আপনাকে পরে বলবো। পরবর্তীকালে যারা স্মৃতি লিখেছেন তারা বলছেন তখন মুসলমান লেখকদের লেখা বাংলা সাহিত্যে মানে পত্রপত্রিকায় দেখাই মিলত না। দু একটা মানুষে বলে পায়েসের মধ্যে একটা দুটো কিশমিশ পাওয়া যায় না, সেরকম বাংলা সাহিত্যের লেখক তালিকা একটা দুটো মুসলমানের নাম পাওয়া যেত। আব্দুল করিম ছিলেন সেরকম একজন। SNQ জুলফিকার আলী তার স্মৃতিকথায় লিখেছেন 1969 সনে আব্দুল করিমের শতবর্ষ উপলক্ষে যে গ্রন্থ বেরিয়েছিল বাংলা একাডেমিতে, তাতে যে তিনি তো ছোটোবেলায় তিনি ওনার লেখা পড়েই বিভিন্ন মুসলিম সাহিত্যিক যে আদৌ কেউ ছিল সেই নাম জেনেছেন। কারণ তাদের বাবারা স্কুল কলেজে উর্দুই পড়তো, বাংলা পড়তো না মুসলিম ছেলেমেয়েরা। SNQ জুলফিকার আলী নিজে বাংলা পড়েছেন। এই জন্য আমি বলছি আব্দুল করিমের অবদানের ক্ষেত্রে দেখতে হবে দুটোই। তিনি পুঁথি সংগ্রহের ক্ষেত্রে সংস্কৃত এবং বাংলা উভয় ধরনের পুঁথি সংগ্রহ করেছেন, এবং সেগুলো তিনি প্রকাশ করার উদ্যোগ নিয়েছেন। কিন্তু কে প্রকাশ করবে তার তো অর্থ ছিল না। তিনি এরপরে হাই স্কুলের চাকরি ছেড়ে দিয়ে তিনি কী করেন, তিনি কেরানির চাকরি গ্রহণ করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনারের অফিসে। একসময় বিভাগীয় কমিশনারের সহকারী ছিলেন বিখ্যাত কবি নবীনচন্দ্র সেন। নবীনচন্দ্র সেনের জন্ম হচ্ছে আব্দুল করিমের 20 বছর আগে, 1849 সনে। নবীনচন্দ্র সেন ছিলেন আবার বঙ্কিমচন্দ্রের ঘরানার লেখক। তিনি নিজে অনেক পলাশী যুদ্ধ প্রভৃতি কবিতা লিখেছেন, এবং তার আমার জীবন নামে 5 খণ্ড আত্মজীবনী আছে, যেটার হুবহু অনুকরণে বদরুদ্দীন উমর সাহেব তার আমার জীবন লিখেছেন 5 খণ্ডে। সে আব্দুল করিমকে চাকরি দেন নবীন সেন, কারণ তিনি পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছিলেন একটা পত্রিকার জন্য তার সহকারী দরকার। তিনি বিভাগীয় কমিশনারের সহকারী হিসেবে কেরানির চাকরি শুরু করেন স্কুলের মাস্টারি ছেড়ে দিয়ে। তার জীবনের এই পটভূমিটা বলা দরকার। বলছে যদিও বা তিনি কৃষক সমাজ থেকে এসেছেন, তিনি ছিলেন শুরুর থেকেই বিদ্যাজীবী, এবং তার বিদ্যার ক্ষেত্র ছিল বাংলা সাহিত্য। সেটা তিনি নিজের বক্তৃতায় বহুবার বলেছেন। তো তিনি যে পুঁথিগুলো পেলেন চট্টগ্রাম, নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চলে প্রধানত, সেগুলির মধ্য থেকে কয়েকটা পুঁথি তিনি বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশ করতে সক্ষম হয়েছিলেন। তার প্রথম প্রকাশিত বই হচ্ছে 1901 সনে ছাপা, হরপ্রসাদ শাস্ত্রী সেই সময়কে মন্তব্য করেছেন, বইটার নাম হচ্ছে রাধিকার মান ভঞ্জন। অনেকে মনে করেন যে আব্দুল করিম সাহিত্য বিষয়ক বোধহয় শুধু মুসলমানদের পুঁথিগুলি সংগ্রহ করেছেন, সেটা কিন্তু সঠিক নয়। তিনি মনে করেন বাংলা সাহিত্য হচ্ছে এক বৌদ্ধ, হিন্দু, মুসলমানদের সম্মিলিত ঐতিহ্য। এই বিষয়ে তিনি কখনো আপোষ করেননি, এবং যখন পাকিস্তান প্রতিষ্ঠিত হয়ে একটা জিগির উঠল যে মুসলিম সাহিত্য করতে হবে, পুঁথি সাহিত্যের উপর আমাদের গুরুত্ব আরোপ করতে হবে, এটাই হবে মুসলিম সাহিত্যের ভিত্তি, আব্দুল করিম দৃঢ় চিত্তে সেটা প্রত্যাখ্যান করেছিলেন। তার এই যে সাহস, আমি এটাকে এখনও প্রশংসা করি। কারণ ইতিহাসের দিব্য দৃষ্টি, যাকে বলে দূরদৃষ্টি, দিব্য দৃষ্টি, দুটোই তার ছিল। এটা হচ্ছে 1 নম্বর। আমি বলবো এখন পর্যন্ত বাংলা সাহিত্যে আব্দুল করিমের সাথে তুলনা করা যায় এমন কোনো গবেষক শুধু মুসলিম সমাজে তো নয়, মুসলিম হিন্দু মিলে যে বঙ্গ সমাজ তাতেও নাই। পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ মিলেও তাকে অতিক্রম করতে পেরেছে এমন কোনো সাধক এবং গবেষক পাওয়া যায় না। তার দ্বিতীয় কৃতিত্ব, যেটা আমরা স্বীকার করি না, তিনি ছিলেন বিশ্লেষকও বটে। বাংলা সাহিত্যের ইতিহাসকে তিনি পুরোপুরি বদলে দিয়েছেন। তার লেখা অজস্র বই, তার জীবনকালে মাত্র 9টি বই প্রকাশিত হয়েছে। তিনি 800-রও বেশি প্রবন্ধ লিখেছিলেন, যেগুলিকে আপনারা এখন বলেন গবেষণা প্রবন্ধ। গবেষণা তিনি করেছেন।
তার উপরে গবেষণা করে পিএইচডি অনেক লোকে অর্জন করতে পারেন ইচ্ছে করলে। তিনি যে প্রবন্ধগুলো লিখেছিলেন তার অধিকাংশই তার জীবনকালে পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এক উদাহরণ দেই, মাসিক সওগাত পত্রিকায় তার লেখা ইসলামাবাদ নামে একটা বই 1919-20 সনের দিকে বেরিয়েছিল। বহুদিন পরে 1964 সন সম্ভবত, আমার যদি ভুল না হয়ে থাকে, সৈয়দ মুর্তজা আলীর সম্পাদনায় এই প্রবন্ধগুলো একত্রিত করে একটা বই বের হয়। বইয়ের নাম কি? ইসলামাবাদ। এই ইসলামাবাদ মানে হচ্ছে চট্টগ্রামের ইতিহাস। আব্দুল করিম বিভিন্ন সূত্র থেকে আরবি পড়তে পারতেন, তিনি সংস্কৃত জানতেন, উর্দু এবং ইংরেজি জানতেন, বাংলা তো বলা বাহুল্য। এই বিপুল বিদ্যা নিয়ে, বিভিন্ন সোর্স নিয়ে চট্টগ্রামের ইতিহাস যেটা তিনি লিখেছেন, এইটার তুলনীয় ইতিহাস কেউ লিখতে পারেননি। তার মৃত্যু হয়েছে 1953 সনে 30শে সেপ্টেম্বর। 1964 সনে মানে মৃত্যুর প্রায় 12 বছর পরে এই বইটা ওই সওগাত পত্রিকা থেকে নিয়ে সৈয়দ মুর্তজা আলী সাহেব বের করেছেন। মুর্তজা আলী সাহেবও চট্টগ্রামের ইতিহাস লেখক, মাহবুল আলম সাহেব চট্টগ্রামের ইতিহাস লিখেছেন। কিন্তু আমি মনে করি সাহিত্য গুণে, বিবরণে আপনি যদি এখনও পাঠ করেন, বর্তমানে বাংলা একাডেমি থেকে আব্দুল করিম সাহিত্য বিষয়ক রচনাবলী বেরিয়েছে, তারপর একটা খণ্ডে ওই বইটা আবার ছাপা হয়েছে, ওটা আপনি পড়ে দেখেন তার যে বিবরণ, কবির মতো বিবরণ, চট্টগ্রামের ভূপ্রকৃতির যে বিবরণ উনি দিয়েছেন প্রথম পৃষ্ঠায়, এই বাক্য শেষ হতে চায় না। এইটা আমি বলছি, তিনি একজন ইতিহাসবিদও বটেন। এই কথাটাই আমি বাংলা একাডেমির বক্তৃতায় গত বছরের 5ই আগস্টের বিপ্লবের পরে মোহাম্মদ আজম সাহেব আমাকে বহুদিন পরে 21 বছরের ক্যারেন্টিন ভঙ্গ করে দাওয়াত দিয়েছিলেন। সেই দিন আমি বক্তৃতায় বলেছিলাম, আমি অপ্রস্তুত বক্তৃতায় বলেছি যে আব্দুল করিমকে শুধুমাত্র পুঁথি সংগ্রাহক হিসেবে দেখার যে ঐতিহ্য, এটা বাদ দিতে হবে। পুঁথি সংগ্রহ হচ্ছে গবেষকের কাজের অনুষঙ্গ, কিন্তু তিনি যেটা করেছেন সেটা অনেক বড়। কারণ আমি বলি, তারপরে তিনি বাংলা সাহিত্যের ইতিহাসকে আমূল পাল্টে দিয়েছেন। এর আগে মনে করা হতো বাংলা সাহিত্যের ইতিহাস শুরু হয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন থেকে, 4র্দশ শতাব্দী থেকে। হরপ্রসাদ শাস্ত্রী 1916 সনে সে যেটা আবিষ্কার করলেন, যে নেপালের রাজদরবারে গিয়ে তিনি কতগুলো পাণ্ডুলিপি লাভ করলেন, যেগুলো এমন একটা ভাষায় লেখা যেটা বাংলাও বলা যায়, একালের অহমিয়া বা উড়িয়া ভাষাও বলা যায়। এই জন্য হরপ্রসাদ তাড়াতাড়ি দখলদারি করার জন্য, এখন যেমন বিপ্লবের পরে আপনারা দখলদারি শুরু করছেন না, বিভিন্ন পদে পদে, এখানে নিজের ডিজি বসাচ্ছেন, ওখানে আমার ডিজি বসাচ্ছেন, সেরকম উনি নাম দিলেন 1000 বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। হরপ্রসাদ দেওয়ার নাম। এই 1000 বছরের পুরাণ কথা তিনি বললেন কেন? হয়তো 1000, কিন্তু বাঙ্গাল ভাষা কথাটা লিখলেন না, বাঙ্গালা ভাষা। এটা হলো দখলদারি করা, অর্থাৎ তিনি বঙ্গীয় জাতীয়তাবাদটা প্রচার করলেন। এটা উনি পেয়েছেন 1907-এ, প্রকাশ করেছেন 1916-তে, প্রথম মহাযুদ্ধের সময়। আমি তারিখগুলো বলছি আপনাদেরকে, আপনি মনে করতে পারেন যে খানিকটা হচ্ছে একাডেমিক বদভ্যাস, কিন্তু বদভ্যাসের একটা ঐতিহাসিক তাৎপর্য আছে। তার বহু আগেই কিন্তু রাধিকার মানভঞ্জন প্রকাশিত হয়েছে আব্দুল করিমের। এটার ভূমিকা লিখেছেন, সহায়তা করেছেন হরপ্রসাদ শাস্ত্রী স্বয়ং, মহামহোপাধ্যায়। এই জন্য বলি যে আব্দুল করিমের কাজ কিন্তু হরপ্রসাদ শাস্ত্রীর আগে শুরু হয়েছে। হরপ্রসাদের জন্ম 1853-তে, মানে আব্দুল করিমের চেয়ে তিনি ধরেন 16 বছরের বড়। 16 বছরের বড় হলে একই যুগের লোক বলা যায়। তারপরেও হরপ্রসাদের মতো লোক তাকে স্বীকৃতি দিয়েছেন গবেষক হিসেবে। তার কৃতিত্ব শুধু নয়, উনি বলছেন তিনি রাধিকার মানভঞ্জন বইটা এমনভাবে সম্পাদনা করেছেন, যেটা বলে বিভিন্ন পাণ্ডুলিপি মিলিয়ে করেছেন, তাতে যেটাকে ইংরেজিতে বলে ভেরিওরাম এডিশন, সত্যকার সংস্করণ তৈরি করা, 3-4টা পাঠের মধ্যে কোনটা তৈরি করা। আব্দুল করিম একটা দুঃখ রয়ে গেছে, এরকম সম্পাদনা তিনি করেছিলেন আলাউলের পদ্মাবতী পুঁথিটি। কারণ পদ্মাবতীতে অনেকগুলো ভুল মুদ্রণ তখন বাজারে সয়লাভ হয়েছিল। বিশেষ করে দীনেশচন্দ্র সেন তার বঙ্গভাষা ও সাহিত্য 1890-এর দশকে, 1896-র দিকে প্রকাশ করেছেন। সেটাতে তিনি আলাউলের পুঁথি থেকে উদ্ধৃতি দিয়েছেন। উদ্ধৃতি দিয়েছেন কি কলকাতার বটতলায় ছাপা পচা পুঁথি থেকে, ভুল পুঁথি। তাতে আব্দুল করিমের মানে পিত্তি জ্বলে যায়। তিনি অনেক পাণ্ডুলিপি আবিষ্কার করে এটা সম্পাদনা করেছিলেন। কিন্তু অভিযোগ 1953 সনে তিনি অভিযোগ, 1950-এও তিনি অভিযোগ করেছেন যে বাংলাদেশের মুসলমান সমাজে এমন একজন লোক পাওয়া গেল না যে আমার এই আলাউলের পুঁথিটা প্রকাশ করার খরচ কেউ জোগালো না, বের করতে পারেন না উনি। তারপর তার ভাতিজা ডক্টর আহমদ শরীফ, যাকে তিনি পুত্র হিসেবে পালনও করেছিলেন, তিনি এই পাণ্ডুলিপিটা রাজশাহী বরেন্দ্র রিসার্চ মিউজিয়ামকে দেন প্রকাশের জন্যে। দুর্ভাগ্যের বিষয়, এই অবাগারা সেই পাণ্ডুলিপি হারিয়ে ফেলে। পরে তার একটা 1/3 পাওয়া যায়। এটা 1970-এর দশকে অধ্যাপক আনিসুজ্জামানের সম্পাদনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা সাহিত্য সমিতি পাণ্ডুলিপি নামে প্রকাশ করে, পূর্ণ প্রকাশিত হয়নি। আমি তার জীবনের ইতিবৃত্ত বললাম। রাধিকার মানভঞ্জন প্রকাশ করেছেন তিনি 1901-এ, কিন্তু 1953 পর্যন্ত তিনি পদ্মাবতীর প্রতি প্রকাশ করতে পারেন নাই।
পরে আরেকটা অসততার কথা বলতে হয়, তার এই পাণ্ডুলিপির কি যে অংশ পাঠ করেছিলেন তার মধ্যে একজন ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। শহীদুল্লাহ সাহেব তাকে আমি বলি অনেকটা তার থেকে, আমি দুঃখের সাথে বলছি, চুরি করে সেই পাণ্ডুলিপি নিজে বের করেছেন। কিভাবে? যে হিন্দি পুঁথি যেটা থেকে আলাউল অনুবাদ করেছিলেন মালিক মোহাম্মদ জায়সি, মানে জায়সি গ্রামের মালিক মোহাম্মদ, সপ্তদশ শতাব্দীর আগের শতাব্দীতে, ষোড়শ শতাব্দীতে আপনি পদুম আবদ লিখেছিলেন 100 বছর আগে বাংলার আওয়াদি হিন্দি ভাষায়। সেটা থেকে আলাউল তো বহু ভাষায় পণ্ডিত ছিলেন, ফার্সি জানতেন, হিন্দি জানতেন, সংস্কৃত জানতেন। এটা মানুষ খেয়াল করে না। আলাউল একা তৈরি হয়নি, আলাউলের আগেও যে 200 বছর ধরে বাঙালি মুসলমানরা বাংলা সাহিত্য চর্চা করছেন সেটা সম্পূর্ণ অজানা ছিল। শাহ মোহাম্মদ সগীর, যার কাল নির্ণয় করা হয় একেবারে বলে পঞ্চদশ শতাব্দীর গোড়া থেকেই, পঞ্চদশ, ষোড়শ, সপ্তদশ শতাব্দীতে না আমরা পাচ্ছি আলাউলকে। এই জিনিসটা আব্দুল করিমের কাজের ফলে পরিষ্কার হয়েছে। তার মানে আমি সোজা কথায় বলছি, বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি একটা বিপ্লব এনেছেন। বিপ্লবটাই কি? বাংলা সাহিত্য আগে মনে করা হতো হিন্দুদের সাহিত্য প্রধানত, কিন্তু 400 বছর ধরে মুসলমানরা যে বাংলা সাহিত্যকে সেবা করে গেছেন, বাংলা ভাষার উন্নতি সাধন করেছেন, এটা মোটামুটি অজানা ছিল। ওই যে বলছিলাম দীনেশচন্দ্র সেন, যিনি মুসলমানদের অবদানকে স্বীকার করতেন, তিনি এটা উল্লেখ করছেন, তিনিও কিন্তু ভুল সোর্স থেকে উদ্ধৃতি দিয়েছেন, মানে সঠিক পাঠ ছিল না। আব্দুল করিম এটাকে সংশোধন করে তিনি এডিট করে প্রকাশ করার চেষ্টা করেছেন। অনেকগুলো বই, 9টা মাত্র বই তিনি বের করতে পেরেছিলেন। 800টা মতো আর্টিকেল লেখেও সেগুলো কোনো সংকলন করতে পারেননি। এই হচ্ছে আমাদের সাহিত্যের অবস্থা। একদিকে দেখা যাচ্ছে বাংলা সাহিত্য হচ্ছে আধুনিক সাহিত্য, আধুনিক আর্য ভাষা বলে, মানে বয়স বড় জোর তার 1000 বছর। হরপ্রসাদ তার একটা সীমাকে প্রসারিত করে দেখিয়েছেন। শহীদুল্লাহ সাহেব বলছেন এটা 10ম নয় 8ম শতাব্দী থেকেও বাংলাদেশে বৌদ্ধ বিপ্লব হয়েছে, সেই সময় বৌদ্ধ বিপ্লবের সঙ্গে চর্যাপদ বেরিয়েছে। এইটারই পাণ্ডুলিপি হরপ্রসাদ প্রায় 1000 বছর পরে আবিষ্কার করেছেন। আমরা তার মধ্যে থেকে বাংলা ভাষার একটা বিকাশের রূপ দেখতে পাই, যেটাকে আদি রূপ, এ পর্যন্ত আবিষ্কৃত আদি রূপ বলা যায়। সেই জন্য বললাম বাংলা ভাষার তখন বিভিন্ন অঞ্চলে বিভক্ত হয়ে পড়ে। তার একটা রূপ অহমে বিকশিত হয়েছে, একটা নেপালি বিকশিত হয়েছে, একটা মিথিলায় বিকশিত হয়েছে, একটা বিহারে, মানে তৎকালীন বিহার মানে মগধে। আমরা এই জন্য অর্ধ মাগধী অনেকটা ভাষা তৈরি করি না। বাংলা হচ্ছে প্রাকৃত ভাষা, মানে হচ্ছে লোকের মুখের ভাষা থেকে এসেছে, এবং সেখানে স্থানীয় ভাষার নানা রূপের মধ্য দিয়ে বাংলা ভাষা এগিয়েছে। উড়িয়া একটা রূপ আছে, অহমী একটা রূপ আছে, মিথিলার রূপ আছে, নেওয়ারি ভাষা আছে নেপালে, নেপালি ভাষা আছে, যা হোক অনেকগুলো ভাষা আছে। এই ক্রমে সিলেটের বাংলা দেখবেন অনেক বেশি খাসিয়া এবং গারো প্রভাবিত, ময়মনসিংহের ভাষা, চট্টগ্রামের ভাষা ছিল। এর আগে যারা ওখানে আদিবাসী ছিল তাদের ভাষার সাথে বাংলা মেশার ফলে চট্টগ্রামের ভাষা এমন হয়েছে অন্য অঞ্চলের লোকেরা বুঝতেই পারে না। আব্দুল করিম আবিষ্কার করেছেন চট্টগ্রামের ভাষাও বাংলা ভাষারই একটি রূপ। এটা গুরুত্বপূর্ণ আবিষ্কার। তবে তার শিষ্য ছিলেন মোহাম্মদ এনামুল হক, যিনি পরে ডক্টর ডিগ্রি পেয়েছেন। এনামুল হকের সহায়তায় তিনি 1935 সনে একটি বই প্রকাশ করেন, আরাকান রাজসভায় বাংলা সাহিত্য। লক্ষ্য করেন তিনি মুসলিম সাহিত্য বলেন নাই, বাংলা সাহিত্য বলেছেন। এইটা হচ্ছে আব্দুল করিম এবং এনামুল হক দুজনেরই গুণ হচ্ছে। এনামুল হকও বড় পণ্ডিত ছিলেন আরবি ভাষায়, তারা এই জ্ঞানকে ব্যবহার করে, যেমন শাহ মোহাম্মদ সগীরের পুঁথি সম্পাদনা করেছেন আব্দুল করিমের সংগ্রহ থেকেই, সম্পাদনা করেছেন ডক্টর মোহাম্মদ এনামুল হক। এইভাবে আহমদ শরীফ সাহেব প্রায় 40টা পুঁথি সম্পাদনা করে প্রকাশ করেছেন বাংলা একাডেমি। তাতে আমরা যে রূপটা পাই এটা হচ্ছে এই পূর্ব বাংলায় যে একটা বিশাল বাংলা সাহিত্যের চর্চা শুরু হয়েছিল, মানে বাংলাদেশের মুসলিম শাসন প্রতিষ্ঠার যুগ থেকেই। এইটাই হচ্ছে আমাদের বড় ব্যাপার জানার জন্য। আব্দুল করিমের যুগের যে আবিষ্কার সেটা কি হলো? আগে মনে করা হতো বাংলা সাহিত্যের ইতিহাস শুরু হয়েছে কোথায়? নদিয়া যুগ থেকে। একটা উদাহরণ দিই, 1948 সনে একটা বই প্রকাশিত হয়েছিল, নাম হচ্ছে বেঙ্গলি লিটারেচার। লেখকের নাম জে.সি. ঘোষ। তিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ের, যেটাকে আমরা এখন স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ বলি, সেই স্কুল অফ ওরিয়েন্টাল স্টাডিজের উনি বাংলা সাহিত্যের বা বাংলা ভাষার শিক্ষক ছিলেন। তিনি বাংলা সাহিত্যের ইতিহাস দেখেছেন কীভাবে জানেন? যে বাংলা সাহিত্যকে তিনি 4 যুগে ভাগ করেছেন। আপনার রবীন্দ্রনাথের কথা আসবে সেখানেই। তার প্রথম অধ্যায়ের নাম কি? নদিয়ার যুগ। মানে অত বাংলা সাহিত্যের এই যুগটাই, এইভাবে তিনি যুগ আস্তে আস্তে শেষের দিকে যুগ, একটা যুগ নাম কলিকাতার যুগ। তারপরের অধ্যায়ের নাম দিয়েছে কি? রবীন্দ্রনাথের যুগ। গৌড়ের যুগ, নদিয়ার যুগ, কলকাতার যুগ এবং রবীন্দ্রনাথের যুগ। এই হচ্ছে তার 4 অধ্যায় বাংলাদেশের। মানে কলকাতা এবং রবীন্দ্রনাথকে দুটো আলাদা ভাগে ভাগ করেছেন। কিন্তু আব্দুল করিমের আবিষ্কার যদি তিনি প্রত্যেকে অনুধাবন করতেন, তিনি আব্দুল করিমের উল্লেখ করেছেন কিন্তু অনুধাবন করেননি।
করলে লিখতেন কি বাংলা সাহিত্যের একটা পূর্ব বাংলা গ্রুপ ছিল। ওই একই সময়ে মানে আব্দুল করিমের পরে পরেই দীনেশচন্দ্র সেনরা ময়মনসিংহ গীতিকা আবিষ্কার করেন। এটাও গুরুত্বপূর্ণ বিষয়। মানে পূর্ব বাংলা বলতে আমরা যেটা বুঝি, দীনেশচন্দ্র সেনের কথা একটুখানি বলতে হয়। তিনি কতগুলি পুঁথি সংগ্রাহককে দিয়ে, চন্দ্রকুমার দেখে দিয়ে ময়মনসিংহের কিছু লোকগীতিকা সংগ্রহ করেন। তার নাম প্রথম খণ্ড তিনি প্রকাশ করেন এই 1920-এর আশপাশে। নাম দিয়েছিলেন কি ময়মনসিংহ গীতিকা। পরে যখন আরও কবিতা বের হলো তখন তিনি দ্বিতীয় সংস্করণের নাম বদলাই দিলেন, বললেন পূর্ববঙ্গ গীতিকা। একই বইয়ের পুনর্নামকরণ করলেন, দুটো আলাদা বই নয় কিন্তু। ময়মনসিংহ গীতিকার নাম হলো এখন পূর্ববঙ্গ গীতিকা। তারপরে সিলেট অঞ্চলের, হাওড় অঞ্চলের অনেক গান সংগৃহীত হলো, সেটা প্রায় কুমিল্লা পর্যন্ত গিয়ে পৌঁছলো। ওইদিকে আব্দুল করিমের আবিষ্কার, তাতে বোঝা যাচ্ছে বাংলা সাহিত্যের মানচিত্রটা একটু পূর্বাঞ্চলে সরে আসলো। অহমিয়া বাংলা যেমন আত্মীয় ভাষা, ময়মনসিংহের বাংলা এবং চট্টগ্রাম অঞ্চলের বাংলার মধ্যে একটা আত্মীয়তা আছে। আমি এটাকে বেহাতর শব্দের অভাবে বলবো, এটাই পূর্ব বাংলার ভাষা। এইখানে আব্দুল করিমের কৃতিত্ব এই যে তিনি খুব চোর্স বাংলা লিখতেন। আমি তার তৃতীয় গুণের কথা বলি, তিনি ছিলেন গবেষক, আবিষ্কারক। 2, তিনি ছিলেন বিশ্লেষণকারী, ইতিহাসবিদ। 3 নম্বর যে তার যে অসাধারণ গদ্যরীতি, এইটা আমি মনে করি স্পর্ধা এমন বেশি যে এটা বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ গদ্য লেখকদের একজন তিনি। কিন্তু সেটা সাধারণত আলোচনা হয় না। আমরা আলোচনা করি কিভাবে? রবীন্দ্রনাথের গদ্যরীতি, প্রমথ চৌধুরীর গদ্যরীতি, যেটা এখন আধিপত্য বিস্তার করেছে গত 100 বছরে, যেটাকে আমরা আবার সাধুরীতি, চলিত রীতি বলেছি। আব্দুল করিমের গদ্য দেখেন, তিনি সাধুতে লিখছেন কিন্তু তার গঠন যেটাকে বলা যায় ধ্রুপদী, বুনিয়াদি, সেখান থেকে শিক্ষা নিতে আমরা বঞ্চিত হয়েছি। এমন গদ্য শহীদুল্লাহ সাহেবও লিখতেন। এদের গদ্যের যে প্রসাদ গুণ, হরপ্রসাদ শাস্ত্রীর মধ্যে গুণ ছিল। হরপ্রসাদের গুরু ছিলেন শ্যামাচরণ গাঙ্গুলি, বঙ্কিমচন্দ্রের সমসাময়িক। বাংলা সাহিত্যের ঘরানার মধ্যে রবীন্দ্রনাথের ঐতিহ্যের আগে আরেকটা ঐতিহ্য ছিল, সেটা রবীন্দ্রনাথের প্রতিভার কারণে, অসুবিধা নেই, ঠিক আছে, রবীন্দ্রনাথের প্রতিভার কারণে আমরা অনেক কথা ভুলে গেছি। তার মধ্যে আমাদের যে ক্ষতি হয়েছে আমি সেটার কথাই বলছি। আব্দুল করিম সাহিত্য বিশারদকে আমাদের সেই গদ্যরীতির একজন প্রবর্তক হিসেবেও দেখতে হবে। তো আপনি যেটা বললেন যে পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গের যে বিরোধ সাহিত্যের ক্ষেত্রে, আমি মনে করি এই বিরোধ সৃষ্টিশীল বিরোধ। বাংলা ভাষা যে অঞ্চলে কথিত হয়, আমরা এটাকে বলি বেঙ্গল প্রপার, এটা হলো বৃহৎবঙ্গ। ভাষার ক্ষেত্রে আমাদের বৈচিত্র্য আছে, কিন্তু বৈচিত্র্যটা একসময় বৈষম্যে পরিণত হলো। মানে বলা হলো কি এটা পূর্ববঙ্গীয় উচ্চারণ, এটা গেয় উচ্চারণ, পশ্চিমবঙ্গের এটা হলো প্রামাণ্য উচ্চারণ, ওইটা প্রমিত উচ্চারণ। এই যে একটা রোগ তৈরি হলো, রবীন্দ্রনাথ ঠাকুর এটার বিষয়ে একটা ভূমিকা রেখেছিলেন। তিনি বলছিলেন বাংলাদেশের নানা অঞ্চলের লোক এসে যেহেতু কলকাতায় বসবাস করে, সুতরাং কলকাতায় যে ভাষা কথিত হয় এটা কলকাতার ভাষা নয়, এটা হলো মধ্যবঙ্গের ভাষা, মানে কুষ্টি অঞ্চলের ভাষা, তৎক্ষণ বলতে নদিয়ার ভাষা। এটা নদিয়া শান্তিপুরের ভাষা বলা হতো। এটা হলো বাংলা ভাষার আদল তৈরি করেছে। কিন্তু তার আগে পর্তুগিজ ধর্মপ্রচারকরা যখন পূর্ব বাংলায় ছিল, তখন তারা ভাওয়াল অঞ্চলের ভাষাকেই বাংলা ভাষার মান ভাষা হিসেবে গ্রহণ করেছিলেন। মানুয়েল দা সুমসাও, যিনি প্রথম লিসবনে ছাপা বাংলা ভোকাবুলারি এবং বাংলা ব্যাকরণ লিখেছেন 1743 সনে, মানে অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি, অথবা পলাশির যুদ্ধের 15 বছর আগে। সেই বই পরে আবিষ্কৃত হয়েছে 1930-এর দশকে, ছাপা হয়েছে। তাতে আমরা দেখি যে তিনি যে ভাষাকে উদাহরণ হিসেবে নিয়েছিলেন বাংলা ভাষার নমুনা হিসেবে, সেটা পূর্ববঙ্গীয় ভাষা, ঢাকার ভাওয়াল অঞ্চলের ভাষা, গাজীপুরের ভাষা। এখন ওই যে রূপগঞ্জ হচ্ছে, রূপপুর কী বলে, রূপগঞ্জ নারায়ণগঞ্জের কাছাকাছি, ওই অঞ্চলে তার চার্চ আছে এখনও, গির্জা। এই জন্য বলছি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যে সাহিত্যের প্রসার হয়েছিল সেটা একসময় জানা ছিল না। আব্দুল করিম এটা আবিষ্কার করেছেন, শুধু তাই নয়, তিনি তার অর্থ উদ্ধার করেছেন। তার মানে কি, বাংলা সাহিত্য হচ্ছে বাংলাদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ সকলের মিলিত সাহিত্য, এবং তাদের মুসলমানদের যে অবদান আছে সেটা তিনি প্রতিষ্ঠিত করেছেন প্রমাণের সাহায্যে। কখন? নজরুল ইসলামের যখন আবির্ভাব হলো প্রথম মহাযুদ্ধের পরে, তখন এই দেখলো আধুনিক সাহিত্যে প্রথম শক্তিশালী মুসলিম সাহিত্যিক হচ্ছেন, আমরা সকলে জানি, মীর মোশাররফ হোসেন। মীর মোশাররফ হোসেনের বই রিভিউ করতে গিয়ে বঙ্গ দর্শন পত্রিকায় বঙ্কিমচন্দ্র কী লিখেছিলেন, উনি বলেছিলেন যে আরে মুসলমানও এত ভালো বাংলা লেখে, হিন্দুতেও এমন বাংলা লিখতে পারে না। এটা হচ্ছে কাহিনী। দ্বিতীয় ক্ষেত্রে নজরুল ইসলাম যখন আসলেন, তখন দেখলে আরেকজন শক্তিশালী সাহিত্যিক বের হলো, যিনি বাংলা ভাষাকে তুর্কি নাচ নাচিয়ে ছাড়লেন।
ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে কামাল ভাই, কামাল তুনে কামাল কিয়া ভাই, এই ধরনের লাইন যখন তিনি লিখলেন, অথবা নীলসিয়া আসমান লালে লাল দুনিয়া আম্মা লাল তেরি খুন কিয়া খুনিয়া, এখন আর বলা যাচ্ছে না যে মুসলমানরা দুর্বল লেখক। কাজে নজরুল ইসলাম আবির্ভূত হওয়ার পরেও আব্দুল করিম সাহিত্য বিষয়ে আরও 30 বছর বেঁচে ছিলেন এবং তিনি অকুণ্ঠ চিত্তে নজরুলকে অভিনবাদন জানিয়েছেন। আব্দুল করিমের আবিষ্কারের তাৎপর্য এখনও পুরোপুরি নির্ণীত হয় নাই। এখনও পর্যন্ত বিদেশিরা কিছু কিছু গবেষণা শুরু করেছেন এগুলির তাৎপর্য। যেমন ধরেন আরাকান রাজসভায় বাংলা সাহিত্য বোর্ডে যখন তিনি লেখেন, তিনি কোন সময়ের কথা লিখেছেন, কোন সময়ে আরাকান বাংলা সাহিত্যের একটা কেন্দ্রে পরিণত হয়েছিল। আমি যে আপনাকে বললাম জে.সি. ঘোষ মহাশয়ের বেঙ্গলি লিটারেচার বই 1948 সনে বের হয়, সেখানে তিনি বাংলা সাহিত্যের ইতিহাসকে 4 ভাগে ভাগ করলেন। সেইখানে গৌড়, নদিয়া, কলকাতা এবং রবীন্দ্রনাথ এই 4 ভাগে যে ভাগ করলেন, এই ভাগটার মধ্যে একটা ফাঁকি আছে। তিনি বাংলার বাইরে বাংলা সাহিত্য যে কথা আমরা বলি সেটা হচ্ছে আরাকান অঞ্চল। এটা আরাকান ছিল একটা রাজসভা। তার সাথে যদি আপনি ময়মনসিংহ গীতিকা তুলনা করেন, ময়মনসিংহের গীতিকা ছিল তথাকথিত লোকসাহিত্য। তাহলে আরাকানের রাজসভায় বসে আলাওল, তার আগে দৌলত কাজী এবং অন্যান্য কবি যারা আছেন, প্রায় 40 জন কবির অস্তিত্ব সম্পর্কে বাংলাদেশের মানুষ জানতেন না। আব্দুল করিম তাদের কোথা থেকে আবিষ্কার করেছেন? তুলট কাগজে লেখা পুঁথি থেকে বিভিন্ন জায়গায়। তাহলে গ্রামাঞ্চলে এই কবিতাগুলো পঠিত হতো, শুধু রাজসভায় নয়। কাজে আরাকান রাজসভায় বাংলা সাহিত্য লেখার কারণে অনেকে মনে করেন আব্দুল করিমের আবিষ্কৃত সব পুঁথি বুঝে আরাকান রাজসভা, তা নয়। কিন্তু 2-1 রাজকবি ছিলেন ওখানে। আরাকান মানে হচ্ছে যেটা এখন আমরা যে রোসাং বলি, এখন বর্তমানে রোহিঙ্গা ভূমি, যেটা বর্তমানে এটা আরাকান প্রদেশে আছে বর্মার, সেখানকার। কিন্তু তার আওতা ছিল চট্টগ্রাম এমনকি ফেনী নদী পর্যন্ত বিস্তৃত। এইটা ছিল রাজ্য এবং এটা প্রায় 600-700 বছর একটা স্বাধীন রাজ্য ছিল। পাশের রাজ্য ছিল ত্রিপুরা, তারপরে ছিল বাংলা প্রদেশ। বাংলাদেশ আরাকানকে জয় করে 2 বার, সুলতান ফখরুদ্দিন মোবারক শাহের সময় এটা, তারপরে আবার মুঘল আমলে, মানে প্রথমে শায়েস্তা খান, ইসলাম খান এরা জয় করেন। তো এই সময়ের মধ্যে বাংলা সাহিত্যের চর্চা কখনো বন্ধ ছিল না। আমার বক্তব্য হচ্ছে এইটা কিন্তু আমরা জানতাম না। এখন আপনি বলছেন যে এই জিনিসটার চরিত্রগত কোনো পার্থক্য আছে কি না, এটার কারণ হচ্ছে সেই যুগটাকে বলা হতো, ব্রিটিশ আসার আগের যুগটাকে আমাদের এখানে ইতিহাসবিদরা না বুঝে বলেন মধ্যযুগ, কিন্তু আসলে ওটা ছিল আধুনিক যুগ। আমার বক্তব্য পরিষ্কার, আব্দুল করিম যে পুঁথিগুলো আবিষ্কার করেছেন এগুলো সব আধুনিক পুঁথি, এগুলি মধ্যযুগ নয়। কারণ কি, এইগুলির বিষয়কে আপনি দেখেন, সয়ফুজ্জামান মানে সয়ফুল মুলক বদিউজ্জামাল নাম দেখেন, অর্থাৎ প্রেম কাহিনী, এইগুলি তারা কিছুটা হিন্দুস্তানি ভাষা থেকে অনুবাদ করেছেন। যেন আলাউলের অধিকাংশ বই অনুবাদ, তোহফা, হপ্তপয়কর এগুলি ফার্সি থেকে অনুবাদ, পদু মাহবুদের অনুবাদ পদ্মাবতী এবং অন্যান্য কবিতা উনিলে তারা যে উঁচু মানের কবিতা লিখেছেন সেগুলোর মধ্যে মানবিক প্রেমের কাহিনী যত বেশি, ওই তথাকথিত যাবলাই ধর্মীয় কাহিনী নয়। আমাদের তৎকালীন হিন্দু সাহিত্যের ধারা ছিল বৈষ্ণব গীতিকা, এটা বাংলার প্রাচীন ধারা। এখন নজরুল ইসলাম কিন্তু এমন সব কীর্তন লিখেছেন যেটা প্রাচীন হিন্দু কবিরাও লিখতে পারেননি। আমি যেটা তখন বহু মুসলমান কবি বৈষ্ণব দ্বারা কবিতা লিখতেন, বৈষ্ণব ভাবাপন্ন মুসলমান কবি বলে পদাবলী সংকলিত হয়েছে। চট্টগ্রামের অষ্টাদশ শতাব্দীর কবি হচ্ছেন আলী রাজা ফকির, তার বই হচ্ছে জ্ঞান সাগর, এইটাও আব্দুল করিম সাহিত্য বিশারদ অনুবাদ করেছেন। ডক্টর আহমদ শরীফ বাংলার সুফি সাহিত্য বলে একটা বই সম্পাদনা করেছেন, তার মধ্যে প্রথমে শুরু হয়েছে এই আলী রাজার জ্ঞান সাগর দিয়ে। আমি বলবো বাংলা সাহিত্যের এই যুগটা যে আধুনিক যুগ তার প্রমাণ তার অধিকাংশ কবিতাই প্রেম কাহিনী, মানবিক প্রেম কাহিনী। দ্বিতীয়ত সেগুলির মধ্যে দার্শনিক যে অনুসন্ধিৎসা আছে এগুলিকে বলা যেতে পারে ম্যাটাফিজিক্যাল পোয়েট্রি। আমরা এখন এগুলিকে সুফি সাহিত্য বা দার্শনিক সাহিত্য যে নামই দেই না কেন, এই জিনিসগুলো সবই হচ্ছে ইউরোপের মাপে বললে আধুনিকতার লক্ষণ। কিন্তু পরবর্তীকালে আমরা দেখেছি ইংরেজ আমলে ইংরেজরা বাংলাদেশ যখন দখল করেছেন তার 100 বছর আগে, আমি বলছি আমাদের কথাটা খেয়াল করুন যে বাংলা সাহিত্যে কী বিকাশ হয়েছে। 1757 সন পলাশী যুদ্ধের সময় বাংলাদেশের ক্ষমতার রদবদল শুরু হয়েছে। 1760 ধরেন আপনি, এই সময় আমরা জেনেছি ভারতচন্দ্র নামক যে কবি তার কবিতার কাল। তার পরবর্তীকালে বাংলা সাহিত্যের বিকাশের কাহিনী যদি আপনি ধরেন, মধুসূদন 1860-এ
মেঘনাদ বধ ছাপান। মাঝখানে যে সাহিত্য হয়েছে এগুলি আমরা বলি অনুল্লেখযোগ্য সাহিত্য। তাহলে এই 100 বছর বাংলা সাহিত্যে তথাকথিত অন্ধকার যুগ নয় কি? অর্থাৎ পলাশীর যুদ্ধের পর থেকে 100 বছর পরে মধুসূদনের আবির্ভাব আমরা দেখি। তার 2-4 বছর আগে মধুসূদন নাটক লেখা শুরু করেছেন। কথাগুলি বলার কারণ আছে, ইংরেজ আসার পরপর বাংলা সাহিত্যের মধ্যে একটা অন্ধকার নেমে এসেছিল। অনেকে বলে থাকেন, আমি এই জন্য বলছি, সুকুমার সেন বিখ্যাত ইতিহাস লেখক বাংলা সাহিত্যের, তিনি বলছেন বাংলাদেশের ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজির বঙ্গবিজয়ের পর 1204 সন মানে ত্রয়োদশ শতাব্দী থেকে প্রায় 150 বছর বাংলা সাহিত্যে কোনো উল্লেখযোগ্য নিদর্শন আবিষ্কৃত হয়নি। তখন এটাকে তিনি নাম দিয়েছিলেন অন্ধকার যুগ। আমি জানি না, এই জন্য আমার চোখে অন্ধকার। বাস্তবে লোকে সাহিত্য চর্চা করেছে কিনা সেটা দেখার জন্য তো প্রমাণ লাগবে। উনি যেহেতু কোনো প্রমাণ পাচ্ছেন না, উনি এটাকে অন্ধকার বলেছেন। কিন্তু তারপরে এর পরের 400 বছর 1350 থেকে শুরু করে পরবর্তী 400 বছর মানে অর্থাৎ ইংরেজ অধিকার প্রতিষ্ঠা হওয়া পর্যন্ত বাংলা সাহিত্যকে পুরোপুরি অন্ধকারে ছিল। যদি অন্ধকার না থাকে আলোটা কোথায় খুঁজবেন আপনি? তারা দুই ধরনের সাহিত্য দেখেছেন, যে ভারতচন্দ্রের আবির্ভাব পর্যন্ত বাংলা সাহিত্যের একটা সংস্কৃত বহুল ধারা আছে। ভারতচন্দ্রের অনেক রচনা তো একেবারে রীতিমতো অশ্লীল, মানে বলতে গেলে পর্নোগ্রাফিক, কিন্তু সেইটাকেও আমরা আধুনিক সাহিত্যের পূর্বসূরি হিসেবে দেখেছি। কিন্তু যে সাহিত্য শ্লীল 400 বছর, 1 বছর 200 বছর নয়, 1350 থেকে শুরু করলে আপনি 1750 পর্যন্ত আপনার পুরো 400 বছর বাংলা সাহিত্যকে আলো জ্বালিয়ে রেখেছে আরাকান, ময়মনসিংহ, পূর্ব বাংলা এক বাক্যে বললে। সেইটা কিন্তু জে.সি. ঘোষের বইতে নাই। জে.সি. ঘোষ বইটা কখন লিখেছেন? ব্রিটিশ শাসন শেষ হয়ে যাওয়ার পরের বছর। তার মানে তাদের ইতিহাস জানা ছিল না। আব্দুল করিম তখনও জীবিত, আব্দুল করিমের কীর্তি তারা জানেন না। তখন সুকুমার সেন পরবর্তীকালে কী করলেন? তিনি ইসলামী বাংলা সাহিত্য বলে একটা ছোট্ট বই লিখলেন। আব্দুল করিম ওটার প্রতিবাদ করেছিলেন জীবিত থাকা অবস্থায়। যদি খবরগুলো আপনি নেন তাহলে দেখবেন বাংলা সাহিত্যের ইতিহাস লেখক বলে যারা বিখ্যাত, তাদের বাংলা সাহিত্য সম্পর্কে জ্ঞান অসম্পূর্ণ ছিল, এবং অসম্পূর্ণ মানে একটা সাম্প্রদায়িক বিদ্বেষ ওখানে কাজ করেছে। এটা বললে খুব বেশি বলা হয় না। আপনি এই জন্য তাহলে পূর্ব বাংলা সাহিত্যের যে অবদান, এটা কি? এটা হলো সাহিত্যের গণতান্ত্রিক দিকটা, কৃষক সাহিত্য এটাই। কিন্তু আমরা কৃষক বলতেই মনে করি অনাধুনিক, তা নয়। কিন্তু কৃষকরাই হচ্ছে আধুনিকতার, বাংলাদেশের ইতিহাসে বলছি, আধুনিকতার পথ প্রদর্শক। তাহলে কৃষকদের মধ্য থেকে যে অদ্ভুত সাহিত্য উদ্ভূত হয়েছে, যে ময়মনসিংহ গীতিকা, ময়মনসিংহ গীতিকার চেয়ে আধুনিক কবিতার কোথায় হয়? দেওয়ানা মদিনা অথবা কাজল রেখা, যে কাহিনীগুলো আমরা বিগত জানি, দীনেশচন্দ্র সেনের কল্যাণে সেগুলির ইংরেজি অনুবাদ হয়েছিল ইস্ট বেঙ্গল ব্যালাডস নামে। ইউরোপীয়রা অনেক প্রশংসা করেছেন। এইগুলি না হলে জসিমউদ্দিন তার সজনবাদিয়ার ঘাট অথবা নকশিকাতার মাঠ লিখতে পারতেন কিনা সন্দেহ। মানে সাহিত্যের, আপনি কৃষকের সাহিত্য বলতে কিছু যদি আধুনিক যুগে বোঝেন, জসিমউদ্দিনের নকশিকাতার মাঠ, সজনবাদিয়ার ঘাট, তার রাখালি, বালুচর, তিনি রবীন্দ্রনাথকে এগুলি পাঠিয়েছিলেন। রবীন্দ্রনাথ এগুলি পছন্দ করেননি। অবনীন্দ্রনাথ ঠাকুর তার বইয়ের প্রচ্ছদ এঁকে দিয়েছিলেন, কিন্তু রবীন্দ্রনাথ বলেছিলেন, বালুচর কবিতা যখন তাকে দেওয়া হয়, বলি আমি তো ভাবছিলাম তুমি কতগুলো মানে বালুচরের বিবরণ লিখবা, কিন্তু দেখি যে তুমি কতগুলো চকাচকের প্রেমের কথা লিখেছো, আমি তো তোমার কাছে এটা আশা করি নাই। মানে বোঝা যাচ্ছে রবীন্দ্রনাথের ধারণা ছিল বাংলার চাষের ছেলেরা শুধু চাষাভূষার কথাই লিখবে, তিনি কেন আধুনিক মানবিক প্রেমের কাহিনী লিখবেন। এবং তখন বাংলা সাহিত্যের কি দুর্দশা ছিল, রবীন্দ্রনাথের সবচেয়ে প্রিয় শিষ্য হচ্ছেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়, প্রিয় শিষ্যদের একজন। তাকে যখন এই বই দেখানো হয় সজনবাদিয়ার ঘাট, এটা 1933 সনে প্রকাশিত, দেখেন তখন সাম্প্রদায়িক সংঘাতের যুগ বাংলাদেশে। মনে বলে কি, জসিমউদ্দিন তুমি নাকি অনেকটা সাম্প্রদায়িক বই লিখেছ, কারণ তিনি হিন্দু মুসলমানের এখানের বেদে সন্তানের সাথে হিন্দু মেয়ের, নমশূদ্র মেয়ের প্রেম দেখিয়েছেন, তা নিয়ে অনেক দাঙ্গা আছে না। জসিমউদ্দিন বলে, স্যার যদি দেখতে পারেন একটি সাম্প্রদায়িক কথা আমার এখানে থাকে, তিনি তো কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, তাহলে আমি আমার বই প্রত্যাহার করবো বাজার থেকে। আনন্দবাজার পত্রিকার কক্ষেই আলোচনা হচ্ছিল তার সাথে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের, 33 নরেন্দ্র দেবের। এরা সকলেই মনে করতো সজনবাদিয়ার ঘাটে সাম্প্রদায়িক বই। আমি বলছি ময়মনসিংহ গীতিকা তাহলে তার কাছে সাম্প্রদায়িক হবে, সেখানে হিন্দু মুসলমান ভেদ ছিল না। বাংলা সাহিত্যের ইতিহাস বুঝতে হলে আমাকে দুটো জিনিস বুঝতে হবে, কৃষক এবং জমিদারের রাজনীতির পার্থক্য। কিন্তু কৃষক এবং জমিদারের রাজনীতি বাংলাদেশের সাহিত্যে আবির্ভূত হয়েছে হিন্দু মুসলমানের দ্বন্দ্ব আকারে। এটা হচ্ছে দুর্ভাগ্যের বিষয়, এখনও পর্যন্ত সেটা আমরা আলাদা করতে পারি নাই। রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা অনেক প্রশংসা করি, প্রশংসা করার যোগ্যও বটেন তিনি,
মানবিক কবি হিসাবে, উন্নত মানের উপনিষদিক কবি হিসাবে, কিন্তু তার জমিদারিত্বটা তিনি কখনো ভোলেননি। রায়তের কথা নামক বই যখন 1926 সনে বের হয়, তখন রবীন্দ্রনাথ বলেছিলেন কৃষকদেরকে জমির মালিক করা যাবে না। কারণ কি, এটা হলো প্যাটার্নালিস্টিক। আর এনজিওরা যেমন বলে আর কি, বলে ওদের হাতে জমি দিলে ওরা তো এটা বিক্রি করে ফেলবে। তাহলে উনি প্রস্তাব করেছিলেন কৃষকদেরকে জমির উপর দখলদারি সত্ত্ব দেওয়া যাবে, মালিকানা সত্ত্ব দেওয়া যাবে না। এই কথা আমার বক্তব্য নয়, রায়তের কথার ভূমিকা তিনি লিখেছিলেন। বইটার মূল লেখক হচ্ছে প্রমথ চৌধুরী, তার ভাইজির জামাই এবং বন্ধু। রায়তের কথা তখন বাংলাদেশে 1885 সনের বঙ্গীয় প্রজাস্বত্ব আইন সংশোধনের জন্য বঙ্গীয় ব্যবস্থাপক পরিষদে, লেজিসলেটিভ কাউন্সিলে আলোচনা হচ্ছিল। সেইটাই 1928 সনের সংশোধনী আকারে আসে। 1926 সনে রবীন্দ্রনাথ এখানে বলেছেন যে কৃষকদের শিক্ষার জন্যে তারা কোনো সেস দেবেন না, কৃষকদেরকে পয়সা দিতে হবে। বাংলাদেশের কৃষকদের হিন্দু মুসলমান নির্বিশেষে প্রাথমিক শিক্ষার বিস্তারের জন্য তখন কথা হয়েছিল সরকার একটা সেস, শিক্ষা সেস বসাবে। সেটা দেবে কে? ইউনিয়ন বোর্ডের মাধ্যমে, জেলা বোর্ডের মাধ্যমে এটা সংগ্রহ করা হতো। রবীন্দ্রনাথ বলেছিলেন যে কৃষকদের সেসটা তাদেরকে দিতে হবে। আমি এই দুটো তথ্য দিলাম রবীন্দ্রনাথের নিন্দা করার জন্য নয়, বাংলাদেশের জমিদারদের সাধারণ দৃষ্টিভঙ্গি কী ছিল। জমিদারদের মধ্যে সবচেয়ে বেশি উদার মানবিক প্রতিনিধি বলা যেতে পারে রবীন্দ্রনাথ ঠাকুরকে। তিনিও কৃষকের শিক্ষা লাভের অধিকারের বিরোধিতা করেছেন। মানে রাষ্ট্রীয় খরচে কৃষক শিক্ষা লাভ করতে পারবে না। কৃষক যদি শিক্ষা লাভ করতে চায়, এখানে কৃষক মানে হয়ে দাঁড়িয়েছে মুসলমান। রাজনীতিটা হচ্ছে ক্ষমতা। আমরা সমাজে দেখেন নানা শ্রেণী থাকে, কিন্তু একই সাথে নানা রাষ্ট্র তো থাকে না। অনেক সময় শ্রেণী সংঘাত যেমন তীব্র হয়ে ওঠে, তখন মাঝে মাঝে রাষ্ট্র বিপ্লব দেখা দেয়। যেমন 1947 সনে দেশ ভাগ হলো। তার আগে ইংরেজদের প্ররোচনায় 1905 সনে পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ তৈরি হয়েছিল। সেটা আন্দোলনের তোড়ে, যেটাকে আমরা স্বদেশী আন্দোলন বলি, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন বলি, সেখানে দেখেন ক্ষমতা কীভাবে পক্ষপাত দুষ্ট হয়। একটা উদাহরণ দিচ্ছি, 1905 সনের ঘটনাকে সাধারণত বাংলা সাহিত্যের ইতিহাসে এবং বাংলা ভাষার ইতিহাস নয়, শুধু বাংলা রাষ্ট্রের ইতিহাসে কি বলা হয়? বঙ্গভঙ্গ বলা হয় না? পার্টিশন বলেন না? 1905 সনের বঙ্গভঙ্গ। কিন্তু যদি ক্ষণিকের জন্য আপনি একটা পরীক্ষা করেন, পূর্ববঙ্গের দৃষ্টিকোণ থেকে যদি দেখেন, এটা তো পূর্ববঙ্গে একটি নতুন রাজধানী সহ একটি নতুন প্রদেশ তৈরি করা, যে প্রদেশের সাথে আসামকে যুক্ত করে দেওয়া হয়েছিল। সেই ঘটনাটাকে আপনি নতুন বঙ্গপ্রদেশ সৃষ্টি না বলে বঙ্গভঙ্গ বলেন, কারণ আগের বঙ্গটাকে আপনি একটা অবিচ্ছেদ্য অংশ মনে করেন। রবীন্দ্রনাথের আমার সোনার বাংলা, যেটা বর্তমান বাংলাদেশের জাতীয় সঙ্গীত, এটা কিন্তু লেখা হয়েছিল সেই বঙ্গভঙ্গের বিরোধিতা করার জন্যেই। মাতর বদনখানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি, রবিবাবুর এই বক্তব্য। কাজে রবীন্দ্রনাথ যেহেতু আমাদের মুখ্য লেখক হিসেবে প্রতিষ্ঠিত, সুতরাং তার গদ্যরীতি আমরা অনুসরণ করব, এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম। 2 নম্বর হলো 1911 সনে যখন এই বঙ্গভঙ্গ রদ হলো, মানে আবার 2 বঙ্গ যুক্ত হলো, তখন আসাম এদিকে আলাদা হয়ে গেল, এদিকে উড়িষ্যা এবং বিহারকে আলাদা করা হলো। ইংরেজরা একটা প্রতিশোধমূলক ব্যবস্থা নিলেন। রাজধানী, নিখিল ভারতের রাজধানী তারা কলকাতা থেকে দিল্লি নিয়ে গেলেন মুঘলদের উত্তরাধিকারী হিসেবে নিজেদের দাবি করার জন্যে। তখন হলো কি, কলকাতা কেন্দ্রিক যে বাংলা, এটা 35 বছর টিকেছিল। কিন্তু এটা টিকতে পারলো না কি জন্য? ন্যায় বিচারের অভাবে। ন্যায় বিচার থাকলে বাংলা ঐক্যবদ্ধ থাকতো 1947 সনেও। মোহাম্মদ আলী জিন্নাহ তো বলেছিলেনই, পরিষ্কার করে এই তথ্য আছে। ট্রান্সফার অফ পাওয়ারের যে ব্রিটিশ দলিল, তার মধ্যে উল্লেখ আছে জিন্নাহ সাহেবের ভুক্তি। মাউন্ট ব্যাটেনের সাথে রেকর্ডে তিনি বলেছিলেন যে আমি চাই যে বাংলা ঐক্যবদ্ধ থাকুক, তাতে তাদের সাথে আমাদের পাকিস্তানের সুসম্পর্ক থাকবে, তবু তারা এক থাকুক, এটা উনি বলেছেন। কিন্তু এটা থাকে নাই কেন? অনেকে ভুল প্রচার করে থাকে যে বাংলা বোধহয় মুসলিম লীগ ভাগ করেছে। বাংলা মুসলিম লীগ ভাগ করে নাই। সকলে এখন জানেন, জয়া চ্যাটার্জির বই প্রকাশের পর জানার কথা, এটা বঙ্গীয় হিন্দু মহাসভা শুধু নয়, বঙ্গীয় কংগ্রেসের প্রাদেশিক কমিটি বঙ্গভঙ্গের জন্য দাবি তুলেছেন, তাই বঙ্গ ভাগ হয়েছে। আমি যে ভাগটা হলো কেন, পিছনের কারণ হচ্ছে ওই কৃষক আর জমিদারের রাজনীতি। এবং সেই জন্য তারপরেও কিন্তু বাংলা ভাষা ভাগ হয়নি। উর্দু এবং হিন্দি যেমন ভাগ হয়েছে, হিন্দুস্তানি ভাষা বাংলা হয়নি। এইটা হচ্ছে আমাদের সান্ত্বনা। এই ভাগ আব্দুল করিম চাননি, রবীন্দ্রনাথও চাননি। তো কিন্তু রবীন্দ্রনাথ কী চেয়েছেন, একটা উদাহরণ দিলে পরিষ্কার হবে। 1900 সনের আগে 1893 সনের দিকে রবীন্দ্রনাথের সাথে একটা মৃদু বিতর্ক হয়েছিল তার আত্মীয় লক্ষ্মীনাথ বেজবরুয়ার। লক্ষ্মীনাথ বেজবরুয়াকে, তাকে আসামের রবীন্দ্রনাথ বলা হয়, অহমিয়া ভাষার বড় লেখক। আমার জীবন স্মৃতি বলে তার একটা বই আছে বাংলায়, দেখবেন। তিনি হচ্ছেন রবীন্দ্রনাথের চতুর্থ ভাই, যিনি হেমেন্দ্র
নাথ ঠাকুর, তার মেয়ে প্রজ্ঞা সুন্দরী দেবীর স্বামী, কলকাতায় পড়তে এসেছিলেন। তিনি রবীন্দ্রনাথের মৃত্যুর 3 বছর আগে মারা গেছেন আসামে 1938-এ। তিনি লিখেছেন তার আত্মজীবনীতে, আমাদের ছোট শ্বশুরের সাথে আমার একটা বিতর্ক হয়েছিল। বিতর্কটা কি, যে ছোট শ্বশুর বলছেন আমরা এই অহমীয় ভাষাকে বাংলার থেকে আলাদা একটি ভাষা হিসেবে স্বীকৃতি দাবি করছি, সেটার বিরোধিতা করে রবীন্দ্রনাথ বললেন, তোমরা যে অহমীয়াকে বাংলার থেকে বাইরে নিয়ে যেতে চাচ্ছ, তাহলে আমরা যারা 2-4টা বই লিখে 2 পয়সা উপার্জন করতাম তাদের এই আয়ের পথটা বন্ধ করে দিচ্ছ। রবীন্দ্রনাথের কাছে তার আয়ের কথাটাই বড়, আর ওরা বলছে আমাদের অহমীয় ভাষার একটা জাতীয় স্বীকৃতি আমরা চাই। তো কথাটা ছিল অহমীয়া বাংলার উপভাষা নাকি অহমীয়া একটা স্বতন্ত্র ভাষা। ইংরেজ সরকার স্বীকার করে নিয়েছেন যে অহমীয়া একটা স্বতন্ত্র ভাষা, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর বহুদিন এটা স্বীকার করেননি। তাদের পারিবারিক পর্যায়েও একটা বিতর্ক হয়েছে। মেয়ের জামাই বলছে আমরা তো অহমীয়ার একটা স্বতন্ত্র ভাষার অধিকারী। ওর বইয়ের নাম মোর জীবন স্মৃতি, অহমীয় ভাষায়, বাংলার খুব কাছাকাছি, কিন্তু তারা আলাদা ভাষায় স্বীকৃতি চেয়েছেন। রবীন্দ্রনাথ সেটাও স্বীকার করেননি। কাজে অন্য রকমের কোনো আধিপত্য রবীন্দ্রনাথ মানবেন না। অহমীয় ভাষার স্মৃতি যেমন তিনি ছাড়তে পারেননি, মানে অহমের উপর কলকাতার বাজারের যে আধিপত্য সেটা তিনি ছাড়তে চাননি, এটা তার নিজের বইতে আছে। তার আগে রাজেন্দ্রলাল মিত্র, যিনি হরপ্রসাদের গুরু ছিলেন, তিনি কিন্তু উড়িয়া ভাষা যে বাংলার থেকে আলাদা হয়ে যাচ্ছে সেটা সমর্থন করেননি। তিনি তো উড়িয়া তো বাংলার একটি উপভাষা। এই রাজনীতিটা আপনাকে বুঝতে হবে। এটা শুধু হিন্দু মুসলিম ব্যাপার নয়, এটা আঞ্চলিক ব্যাপারও বটে। এই দুটো জিনিস আমরা গুলিয়ে ফেলি। তো যা হোক, রবীন্দ্রনাথের প্রবর্তিত ধারাটাই বাংলা ভাষা হিসেবে প্রতিষ্ঠিত রয়েছে। এটাকে আমরা বলেছি 1914 সনে যখন প্রমথ চৌধুরী সবুজ পত্র নামে পত্রিকাটা বের করেন, তখন সবুজ পত্রের যে চলিত গদ্য এইটাই বাংলা সাহিত্যের জায়গা করে নিয়েছে। সংবাদপত্রের ভাষায় আগে সাধু ভাষায় লেখা হতো, এখন ইত্তেফাকের মতো আনন্দবাজার মতো পত্রিকা হতো সাধু ভাষা সম্পাদকীয় লেখে। সকলে এই যে আমি যেভাবে কথা বলছি, আপনি যেভাবে কথা বলছেন, এটা হচ্ছে চলিত ভাষা। এইভাবে লেখাটাই এখন রীতি হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এইটা হচ্ছে প্রধান দিক। এর মধ্যে একটা চাঁদের উল্টো পিঠে একটা অপ্রধান দিক থাকে, যেটা আমরা দেখি না। সেটা হচ্ছে ভাষার যে প্রসাদ গুণ, সেটা নষ্ট হয়ে গেছে। অর্থাৎ একটা কিছু পেতে গিয়ে, দ্রুত গতি পেতে গিয়ে ভাষার গভীরতা হারিয়েছেন আপনি, প্রসার করতে গিয়ে আপনি গভীরতা হারিয়েছেন। এটা বাংলা ভাষার জন্য ক্ষতিকর হয়েছে। কেমন ক্ষতিকর? আমরা বলি কি, উচ্চশিক্ষা বাংলায় দেওয়া যায় না, বাংলায় তত্ত্ববিদ্যা আলোচনা করা যায় না। এই যে কুসংস্কার চালু হয়েছে, এটা ভাষার চপল গতির জন্যে। আব্দুল করিম যে বক্তৃতা দিয়েছিলেন 1950 সনে চট্টগ্রামে অনুষ্ঠিত পূর্ব পাকিস্তান প্রদর্শনীতে, আমি তার থেকে 2-1টা লাইন যদি আপনার পড়ে শোনাই, যেহেতু আপনাকে প্রাইভেটলি পড়েছি, জনসাধারণের জন্য একটু বলা যেতে পারে, আশা করি আপনি অনুমতি দিলে আমি 2 লাইন পড়ে শোনাই। আব্দুল করিমের বক্তৃতা, মানে বক্তৃতার প্রসাদ গুণ থেকে আপনি বুঝতে পারেন, লিখিত বক্তৃতা এটা উনি দিয়েছিলেন 1950 সনের 21 অথবা 22 জানুয়ারি চট্টগ্রামে। উনি পটিয়া থেকে, মানে 30 মাইল দূর থেকে তাকে নিয়ে আসা হয়েছে। বুড়া মানুষ, 80 বছরের মতো বয়স হয়েছে। তিনি বলছেন, সভাপতির আসনে বসিয়া আপনাদিগকে শোনাইবার মতো আমার পক্ষে সবচেয়ে বড় খবর এই যে আমি বৃদ্ধ হইয়াছি। আমার জীবন সূর্য পশ্চিম চক্রবালে গিয়া পৌঁছিয়াছে, ডুবিবার আর বেশি বাকি আছে বোধ হয় না। যে কোনো মুহূর্তে শেষ পরোয়ানা আসিয়া হাজির হইতে পারে। ইতিমধ্যে জড়তা ও জরা আমার দেহ মন্দির অধিকার করিয়া বসিয়াছে। পুঁথি সাহিত্যের ভাষায় নিরস হইল অঙ্গ, না প্রকাশে মতি। আমার অবস্থা আজ তাহাই। এই অবস্থায় আমি আপনাদিগকে সাহিত্য সম্বন্ধে কি নতুন কথা শুনাইতে পারিব? এইভাবে এই ক্রমে আরেকটা জায়গায় আসা দেখে উনি কি বলতে চাচ্ছেন, যে আমাদের পূর্ব বাংলাকে তিনি কোথাও পূর্ব বাংলা লিখছেন, কোথাও লিখছেন পূর্ব পাকিস্তান। তখনও স্থির হয় না নামটা। যেমন এক জায়গায় উনি বলছেন, স্নেহপ্রীতি চিরকালই অন্ধ, ইহা তাহাদের সে অন্ধ স্নেহপ্রীতিরই নিদর্শন। কি না হয় এই সভায় সভাপতিত্ব করার কোনো যোগ্যতাই আমার নাই। ইহা আমার মামুলি বিনয় প্রকাশ নয়। সত্যই আমি গুণী নই, পণ্ডিত নই, উচ্চশিক্ষিত লোক নই। আমি পূর্ব বাংলার একজন গ্রাম্য লোক, গেঁয়ো মানুষ, চট্টগ্রামে এই ভাষায় যাহাকে বলে গাইয়া। পশ্চিমবঙ্গের ভাইরা আমাকে বাঙাল বলিতেও পারেন। তাই আমার জীবনযাত্রা ও চালচলনে যেমন নাই কোনো চাকচিক্য, তেমনি আমার ভাব ও চিন্তায়, আমার ভাষা ও লেখায়, এক কথায় আজীবন আমি যে সাহিত্যের সাধনা করিয়াছি তাহাতেও নাই কোনো চাকচিক্য এবং নাই আধুনিক সাহিত্য পাঠকদের আকর্ষণীয় ঔজ্জ্বল্য। মানে তার আত্মপ্রকাশের 2-1টা ভাষা আমি বলছি। তারপর উনি বলছেন আমাদের পুঁথি সাহিত্যের গুরুত্বটা কোথায়? প্রাচীন বলে নয়,
আমাদের আধুনিক সাহিত্যের উৎস হচ্ছে পুঁথি সাহিত্য, উনি বলতে চাচ্ছেন, যেটা থেকে আমরা বিচ্ছিন্ন হয়েছি। রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে অনেক আধুনিক সাহিত্যের সাথে সংযোগ ছিল, ইউরোপীয় সাহিত্যে তিনি সুশিক্ষিত ছিলেন, তাকে একসময় বাংলার শেলী বলা হতো। তিনি বিহারীলাল চক্রবর্তী থেকে শুরু করেছেন, মধুসূদনের বিরুদ্ধে বিদ্রোহ করে, এই সবগুলো ভালো দিক, কিন্তু কোথাও যেন সেখানেও একটা অন্ধকার গলি আছে। মানে সেই গলির নাম আপনি রূপাগাছি বলেন, সোনাগাছি না বললেও, সেটা কি আমি বলি, এখান থেকে বুঝতে পারবেন। আব্দুল করিমের দার্শনিক দৃষ্টিভঙ্গি বোঝার জন্য বলছি। উনি বলছেন ওই বক্তৃতাতেই, কোনো দেশেরই ইতিহাস খণ্ডিত ও বিচ্ছিন্ন নহে, দেশের সাহিত্য, রাজনীতি ও সমাজ জীবনের ইতিহাসেও আছে এক অখণ্ড ধারাবাহিকতা। ব্যক্তিগত ও জাতীয় জীবনের ঐতিহ্য ও তমোদ্দুন নির্ভর করে এই ধারাবাহিকতার উপর, তার পরিচয় গ্রহণ ও তাকে আত্মস্থ করার শক্তির উপর। উদ্ধৃতির মধ্যে বলছেন জারজ, সন্তান নিন্দিত, কারণ সে বিচ্ছিন্ন, সে ভুঁইফোঁড়, তার কোনো অতীত নাই, কোনো ধারাবাহিকতা নাই, বংশগত ঐতিহ্যের উত্তরাধিকার হইতে সে বঞ্চিত। তৎকালীন পূর্ব বাংলার সাহিত্যিকদের সমালোচনা করে তিনি বলছেন, পূর্ব পাকিস্তানের সাহিত্যসেবী ও সাহিত্যিক উত্তরাধিকারীগণ যদি ভুঁইফোঁড়ের বিড়ম্বিত ভূমিকা অভিনয় করিতে না চাহেন, তাহা হইলে তাহাদিগকেও আমাদের সাহিত্যিক ঐতিহ্য তার ধারাবাহিক গতি প্রবাহের সাথে পরিচিত হইতে হইবে, তাকে গ্রহণ করিতে হইবে, হজম করিতে হইবে। গাছের যেমন আছে শাখা প্রশাখা, পত্রপল্লব, ফুল ফল, তেমনি আছে কাণ্ড, শিকড় ও মূল। শিকড় ও মূল দ্বারা আহরিত হইয়া কাণ্ডবাহী হইয়া বৃক্ষের জীবন রস শাখা প্রশাখা ও পত্রপল্লবে ছড়াইয়া পড়ে, তাহার ফলেই গাছে গাছে ফুল ও ফল। বাক্যের গঠন লক্ষ্য করেন, ফুল ও ফল, ফলে বলছেন না, বাক্য দাঁড়াচ্ছেন। এই গদ্যের গুণটা এখন আমি অন্তত আপনাদের সংবাদপত্রে পাই না। সাহিত্য এইভাবেই তার জীবন রস আহরণ করিয়া থাকে, প্রাচীন ধারার উৎস হইতেই সে সংগ্রহ করে জীবন বাড়ি বা সাহিত্যের আবে হায়াত। এই যে সাহিত্যের আবে হায়াত, জীবনের জল, এটা লেখার মধ্যে এক ধরনের দৃঢ়তা আছে। আরবিতে এটাকে সমুদ বলছে, এখন সমুদ ফ্লোটিল্লা, এটার মধ্যে দেখতে পাবেন। তা অবলম্বন করিয়া গড়িয়া ওঠে সাহিত্যের নবনব ইমারত, অথবা এইভাবে মূল ধারা হইতে রস সংগ্রহ করিয়া সাহিত্য বৃক্ষ হয় বহু শাখায়িত, পল্লবিত ও পুষ্পিত। আমাদের পুঁথি সাহিত্য আমাদের নতুন সাহিত্যের ইমারতের বুনিয়াদ, তার ভিত্তিপ্রস্তর। এখনো বাংলার আধুনিক সাহিত্য চর্চাকারীদের মধ্যে একটা অবজ্ঞার ভাব আছে যে পুঁথি সাহিত্য বোধহয় শুধু প্রাচীনতা সাধনা করে, এবং এই কারণেই আমাদের সাহিত্য হচ্ছে লাল সালু। সৈয়দ ওয়ালিউল্লাহর উপন্যাসের ইংরেজি অনুবাদের মধ্যে এটা ধরা পড়েছে, এর নাম দিয়েছে এ ট্রি উইদাউট রুটস। বাংলা সাহিত্যে আধুনিকতার নামে আলতাফ শাহনওয়াজরা যেটা চর্চা করেন, এটা হচ্ছে এ ট্রি উইদাউট রুটস। এই জন্য এই সাহিত্য কোনো দাঁড়াচ্ছে না। আমি ব্যক্তি হিসেবে আলতাফ শাহনওয়াজকে পছন্দ করি, কিন্তু যেহেতু আপনার সহকর্মী তাই বলছি যে এই ও দাঁড়াচ্ছে না। 5টা 10টা কবিতার বই প্রকাশ করে কোনো লাভ হচ্ছে না, কারণ সে বইয়ের নাম আমাদের কৃষক জানে না। এই যে আমাদের সাহিত্যের এই যে দিগম্বর বিচ্ছিন্নতা, এটা একটা অসাধারণ ক্ষতির কারণ হয়েছে। কারণ সে পুঁথি সাহিত্য পড়া মনে, সে বদলে পড়তে চায়, বদলে পড়া ভালো, কিন্তু সে তো বদলে বুঝবে না, সে তো গেটে বুঝবে না। আমাদের পুঁথি সাহিত্য আমাদের নতুন সাহিত্য ইমারতের বুনিয়াদ, তার ভিত্তিপ্রস্তর। আমাদের নবীন সাহিত্য মহিরুহের তাহা হইতেছে মূল, শিকড় ও কাণ্ড। সিঁড়ি বহিয়া অপরের রচিত ইমারতের দোতলা তেতলায় আরোহণ করা যায় সত্য, যেটা আমরা করতেছি। আমাদের প্রথম আলোতে যত সাহিত্য ছাপা হয়, এই হচ্ছে সিঁড়ি বাহিয়া দোতলা তেতলায় অপরে যাওয়ায়। সে আর 4 তলায় উঠতে পারে না, ভাঙে পড়ে যায়। তার ভূমিকম্প লাগে না, তার সুনামি লাগে না, কারণ সে নিজেই নিজের ভারে পড়ে যায়, কারণ তার তলা নাই, দেখবেন। কিন্তু যে স্বয়ং ইমারত গঠন করিতে চায়, তাহাকে সর্বাগ্রে ভিত্তিপ্রস্তর স্থাপন করিতে হইবে, বুনিয়াদ পত্তন করিতে হইবে। বানরের মতো লাফ দিয়া বৃক্ষে চড়াও হয়তো অসম্ভব নয়, কিন্তু নবনব বৃক্ষ যে উৎপাদন করিতে চায়, তাহাকে সর্বাগ্রে মাটিতে বীজ বপন করিতে হইবে। অঙ্কুরিত বীজকে সযত্নে বহু আয়াসে বড় করিয়া তুলিতে হইবে, তাহা না হইলে সাহিত্যের ইমারত প্রতিষ্ঠা বা বহু শাখা প্রশাখা বিস্তৃত সাহিত্য বৃক্ষের উৎপত্তি কখনো সম্ভব হইবে না। দেখেন, পাকিস্তান আমলেও তিনি বেশ আলোচিত হয়েছিলেন। তার জন্ম শতবর্ষ আমি উল্লেখ করেছি, পাকিস্তান আমলে এসেছিল। তখন তার উপরে দুটো পণ্ডিত সমাজে দুটো ভালো স্মারক গ্রন্থ বের হয়েছিল। একটা হচ্ছে এটা সম্পাদনা করেছিলেন বাংলা একাডেমি,
ডক্টর মোহাম্মদ এনামুল হক, কবির চৌধুরী ক্রমে 5 জনের একটা সম্পাদনা পরিষদ, আব্দুল কাদের ছিলেন এখানে, আহমদ শরীফ ছিলেন, আর বদিউজ্জামান বলে একজন তরুণ সম্পাদক ছিলেন, তারা এটা করেছেন। এটা আরেকটা ইংরেজিতে বের হয়েছিল এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল থেকে, আব্দুল করিম কমেমোরেশন ভলিউম। এই দুটো কাজ হয়েছিল। বাংলাদেশ হওয়ার পর যে কাজ হয়েছে আমি আগেই বলেছি, পাকিস্তান হলে তার ইসলামাবাদ বইটা বেরিয়েছে, কিন্তু পদ্মাবতী বের হতে পারেনি। বাংলাদেশ হওয়ার পর পদ্মাবতী বেরিয়েছে, পাকিস্তান হলে শেষে বোধহয় সৈয়দ আলী হাসান একটা খণ্ড বের করেছেন পদ্মাবতী সম্পাদনা করে। এগুলো আব্দুল করিমের শিষ্য বলবো আমি এদেরকে, কিন্তু এরা একটু, আমি দুঃখের সাথে বলছি, এরা একটু অকৃতজ্ঞ নাফরমান শিষ্য। শহীদুল্লাহ সাহেব যে একটা তস্কর বৃত্তি করেছেন সেটা আব্দুল করিম নিজেই প্রতিবাদ করেছেন, নাহলে আমি বলতে পারতাম না যে শহীদুল্লাহ কাজ করলো কেন। আমার বইটা চুরি করে তিনি নিজের নামে প্রকাশ করলেন। তিনি করলেন কি, হিন্দি যেহেতু তিনি জানেন, বলে আমি হিন্দি থেকে এটাকে পুনর্পাঠ করেছি। মানে হিন্দি অনুবাদ আলাউল ঠিক করতে পারেন নাই, শহীদুল্লাহ নিজে হিন্দি থেকে পাঠ করিয়া, পদুমাবত পাঠ করিয়া নিউ কনস্ট্রাক্ট করেছেন। এটাকে শহীদুল্লাহর অনুবাদ হিসেবে বলাই ভালো। আমি বলছি, সৈয়দ আলী হাসান ছিলেন আরেক ধরনের পণ্ডিত, যার পাণ্ডিত্য সম্পর্কে অনেক প্রবাদ থাকলেও যার সততা সম্পর্কে কোনো আমার সন্দেহ নাই, মানে সততার উল্টা দিক সম্পর্কে আমার কোনো সন্দেহ নেই। তো সেই জন্য উনিও একটা পদ্মাবধ বের করেছিলেন, বিরাট একটা ভলিউম। কিন্তু অর্থাৎ আব্দুল করিমের কৃতিত্বকে সকলে অস্বীকার করতে চেয়েছেন। এখন আসেন বাংলাদেশ হওয়ার পর আর কি হলো, দুঃখের বিষয় সুখের বিষয়ে পরিণত হলো। আস্তে আস্তে আব্দুল করিম রচনাবলী বেরোচ্ছে। বাংলা একাডেমি এই পর্যন্ত 3 খণ্ড প্রকাশিত হয়েছে, আমি যদি বেশি না জানি থেকে আরও বেরোবে। এবং একসময় একটার ভূমিকার মধ্যে কেউ লিখেছিল আব্দুল করিমের রচনাবলীর কোনো পাণ্ডুলিপি পাওয়া যায় না, তা আমরা বের করতে পারছি না। বোধহয় শামসুজ্জামান খান বা কেউ করেছিলেন। এখন 4 খণ্ড বেরিয়েছে বা 3 খণ্ড বেরিয়েছে, আমি 3 খণ্ড দেখেছি, আরও বেরোবে আশা করি। আরেকটা কাজ হয়েছে কি, বাংলা একাডেমিতে আব্দুল করিম সাহিত্য বিশারদের নামে একটা সম্মেলন কক্ষ হয়েছে। কাজ এটা উপযুক্ত কাজ হয়েছে। আমাদের দেশে এর তো মনীষী লোক, একদিকে নজরুল ইসলাম, আরেকদিকে আব্দুল করিম সাহিত্য বিশারদ। একটাকে বলা তথাকথিত সৃষ্টিশীল সাহিত্য, আর একটা তথা হলো মননশীল সাহিত্য। কিন্তু নজরুল ইসলাম যেভাবে সারা বাংলায় পরিচিত, এবং পরিচিত হওয়ার বৈধ এবং যোগ্য বটেও বটেন তিনি, আব্দুল করিম এত বেশি পরিচিত নন, কারণ তিনি তো পণ্ডিত জনের জন্য লিখেছেন। আমি আগেও বলেছি তার কাজ ছিল অতি উঁচু মানের, কিন্তু সেইটা ধারণ করার মতো পাত্র তো আমাদের নাই। বাংলা একটা প্রবাদ আছে না, 10 সেরের মধ্যে 5 সের ধরে মশাই, কিন্তু 5 সেরের মধ্যে তো 10 সের ধরবে না। আমাদের পাত্র তো 5 সেরা পাত্র। বাংলা একাডেমি আরও একটা ভালো কাজ করেছে, ডক্টর মোহাম্মদ এনামুল হকের নামে একটা রুম দিয়েছে। এগুলো হচ্ছে গত স্বৈরাচারী আমলের ভালো কাজ, কারণ শয়তানকে তো তাহার প্রাপ্য দিতে হইবে। এই কাজগুলো ভালো হয়েছে। বাংলা একাডেমির নতুন ভবন হয়েছে। তারপরে আরেকটা দিয়েছে, ওখানে মনির চৌধুরীর নামে একটা ছোট রুম করেছে, আর শামসুর রহমান একটা ছোট রুম করেছে। এই কাজটা আমার পছন্দ হয় নাই, মানে অর্থাৎ যেন আপনি একটা হায়ারার্কি আরোপ করতেছেন, ছোট বড় এরকম এইসব না করে আরও বন্য করা যেত। তবে আব্দুল করিমের নামে বড় হলটা দিয়েছে, যদিও বা সেটা বাইরের লোকে জানে না, কিন্তু আব্দুল করিমের নামে তো বিশ্ববিদ্যালয় হওয়া উচিত। একটা মজার কথা বলি আমি শেষ করার জন্য, চট্টগ্রামে একটা বিশ্ববিদ্যালয় আছে, আপনারা জানেন, বিশ্ববিদ্যালয় বলা যায় তো এটাকে, লাল ইটের। তো সেইখানে একটা ভবনের নাম আব্দুল করিম ভবন, মানে আর্টস ফ্যাকাল্টির নাম। তো এটা না আব্দুল করিম, আমি প্রথমে মনে করেছিলাম এটা আব্দুল করিম সাহিত্য বিশ্ববিদ্যালয়ের নামে হয়েছে, কিন্তু দেখা যায় ওখানে আব্দুল করিম, কোন আব্দুল করিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এককালীন উপাচার্য ওরফে ভাইস চ্যান্সেলরের নামে, যে ভাইস চ্যান্সেলর আবার কোনো না কোনো দুর্নীতি করার কারণে জেল খেটেছিলেন অর্থনৈতিক অসঙ্গতির জন্য, বলা হয়, সত্য মিথ্যা জানি না, কিন্তু জেল খেটেছিলেন। আমাদের দেশে নির্দোষ লোকও জেল খাটে। তিনি আবার আব্দুল করিম সাহিত্য বিশ্ববিদ্যালয়ের উপর একটা অভিসন্দর্ভ লিখেছেন, কিন্তু এই হলটার নাম তিনি আব্দুল করিম সাহিত্য বিশ্ববিদ্যালয় নামে দিতে পারতেন। লোভ সামলানো যে কত কঠিন দেখাচ্ছি। অর্থাৎ যে প্রতিষ্ঠাতা, তার গুরু, যার উপর তিনি বই লিখেছেন, আমি এখানে নাম বলবো না, আপনাকে সম্প্রতি একজন আমাকে বললো কি আমরা এখানে একটা রাস্তার নাম দেব, আমাকে বললো আপনার নামে। আমি বললাম নো, আগে আহমদ সাফার নামে দেন, তারপরে আমার নামে দেওয়া যাবে। আমি বলছি আহমদ সাফার নামে যদি আপনি একটা বিশ্ববিদ্যালয় করেন, আমার নামে একটা প্রাইমারি স্কুল করেন, আর কি বলবো। কিন্তু আমাদের দেশের লোকজন এটা করতে পারে না। আব্দুল করিম ভবন থেকে আমি সত্যি মানে অবাক হয়েছিলাম। ওই বিল্ডিংয়ে হয়তো ডক্টর মোহাম্মদ ইউনুস উনিও বসতেন। এখনও আব্দুল করিম ভবনই আছে ওইটা, বিভিন্ন ভবন আছে। চট্টগ্রামের লোক আব্দুল করিমকে সম্মান করেনি। আর বাই দ্য ওয়ে, শেষ কথা বলি, আব্দুল করিম আমরা তো এত প্রশংসা করছি, তার জীবনে কী ছিল, তিনি তার নিজের এলাকায় ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট পদে দাঁড়িয়েছিলেন এবং সসম্মানে পরাজিত হয়েছিলেন।
তার এলাকার লোক তাকে ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন বোর্ড বলতো তখন, ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যান হতে পারে নাই। কিন্তু আমার মনে মনে প্রশ্ন হয়, আব্দুল করিমকে এই পদে দাঁড়াতে হবে কেন? বিশেষ করে চট্টগ্রামের ভাষা নিয়ে তার যে গবেষণা, অসাধারণ তাৎপর্যপূর্ণ ঘোষণা। তিনি কেমন লোক ছিলেন, আমি যেহেতু আরেকটু পড়েছি, আপনার এখানে আরেকটা পড়া দিয়ে শেষ করি, সেটা আমার এই বক্তব্যের সমর্থনে। দেখেন লোকে তিনি কেমন ছিলেন। একজন বলছেন, ছাত্র জীবন ও যৌবনকালে SNQ জুলফিকার আলী সাহেবের লেখা থেকে বলছি, আব্দুল করিম সাহিত্য বিশারদের পত্রপত্রিকায় লেখা পাঠ্যপুস্তকে প্রকাশিত প্রবন্ধগুলির সঙ্গেই শুধু আমার পরিচয় ছিল, কোনো বই প্রকাশ করতে পারেননি। ইদানিং সৈয়দ মুর্তজা আলী সাহেব সম্পাদিত ইসলামাবাদ, ডক্টর আহমদ শরীফ সম্পাদিত পুঁথি পরিচিতি, এটার একটি ইংরেজি অনুবাদও করেছিলেন সৈয়দ সাজ্জাদ হোসেন সাহেব, মানে ডেসক্রিপটিভ ক্যাটালগ অফ বেঙ্গলি ম্যানাস্ক্রিপ্টস কালেক্টেড অ্যান্ড এডিটেড বাই আব্দুল করিম, সেটার ইংরেজি অনুবাদ করেছেন সাজ্জাদ হোসেন সাহেব। সেটা নিয়ে একটা স্ক্যান্ডাল ছিল, সেই কথা নাই বা বলি। উনি তার এক ছাত্রকে দিয়ে কাজ করিয়েছিলেন এবং ছাপাইছিলেন নিজের নামে, ওই ছাত্র অভিযোগ করেছে। সাজ্জাদ হোসেন সাহেবের, আমাদের দেশে সততার এতই অভাব, কাজটা একজনকে দিয়ে করাই আর নিজের নামে ছাপানো হয়। এবং কলকাতা সাহিত্য পরিষদ কর্তৃক প্রকাশিত আব্দুল করিম সাহেবের বাংলা প্রাচীন পুঁথির বিবরণ পড়ার সৌভাগ্য আমার হয়েছে। এইটা সেই 1900 সনের দিকের কথা। আব্দুল করিমকে এটা সত্যের খাতিরে স্বীকার করতে হবে, মুসলমানরা প্রথমে নজরুল ইসলামকেও স্বীকার করেননি, তাকে কাফের ফতোয়া দিয়েছে। তারা জসিমউদ্দিনকে প্রথম সমাদর করেন নাই। এই কথা আপনার স্বীকার করতে হবে। বাংলাদেশের বিদ্যুৎ সমাজের মধ্যে অধিকাংশ লোক ছিল হিন্দু, তারাই নজরুল ইসলামকে প্রথম স্বাগত জানিয়েছেন। মুসলমানদের মধ্যে তার যারা বন্ধু ছিলেন, মুজাফফর আহমদ, ওরা ছিল বামপন্থী কমিউনিস্ট। একই কথা আব্দুল করিমের ক্ষেত্রেও সত্য। আব্দুল করিম যেমন ছিলেন হিন্দু মুসলমানের বিভেদবাদী নন, তিনি বলছেন মুসলমানদের স্বীকার করতে হবে। এইটা করলে বাংলা সাহিত্যের মধ্যে যে শাখাটাতে কোনো আলো পড়ে নাই সেটা আলোকিত হবে। এই জন্য একটু পড়ে শোনাচ্ছি এই বেলা থেকে। SNQ জুলফিকার আলী বলছেন, আমাদের ছেলেবেলাকার ওই যুগটি ছিল মুসলিম সমাজের একটি অন্ধকার যুগ। এটা বললেও আজকাল আপনাকে সাম্প্রদায়িক আর মৌলবাদী বলা হবে, বিশেষ করে বর্তমান সময় তো বলবেই। দোসরেরা কিন্তু আপনাকে ছাড়বে না। তথাকথিত মুসলিম শরীফ সম্প্রদায় এবং ইংরেজি শিক্ষিত মুসলিম তরুণেরা কদাচিৎ বাংলার চর্চা করতেন। আব্দুল করিমের কাজের মূল্য বুঝতে হলে আপনাকে এই পটভূমিটা দেখতে হবে। নিজের পরিবারের কথা ভাবলেই অবাক লাগে। উনি বলছেন, আমার পিতা কলকাতা আলিয়া মাদ্রাসার অ্যাংলো ইংরেজি বিভাগের অন্যতম কৃতী ছাত্র ছিলেন। ইংরেজিতে এন্ট্রান্স পরীক্ষায় কলকাতা বিশ্ববিদ্যালয়ে তিনি প্রথম স্থান অধিকার করেন। তার স্কুলে ভার্নাকুলার মানে মাতৃভাষা ছিল উর্দু। পরবর্তী জীবনে তিনি কিছুটা বাংলা শেখেন। মাতুল পরিবারেও বাংলার চর্চা ছিল না। আজ কৃতজ্ঞতার সঙ্গে পিতার দূরদর্শিতার কথা স্মরণ করি যে তিনি আমাদের বাংলা পড়তে উৎসাহিত করেন। কিন্তু বহু পরিবারে সেদিনে বাংলা পড়া বা লেখা উৎসাহ কেউ পেত না। হিন্দু সমাজ তখন বাংলা প্রবল চর্চা উৎসাহে শুরু করেছে এবং অযথা নানা দিক থেকে সাহিত্যের মারফতে মুসলিম সমাজের প্রতি তীব্র আঘাত হানতে কসুর করেনি। তাই আমাদের অনেক তরুণের মনে সেদিন নিজেদের অতীতের ঐতিহ্যের খোঁজখবরের জন্য একটা আকুল আগ্রহ জেগে ওঠে এবং অনেক ক্ষেত্রে বড় হয়ে লিখে হিন্দুদের আক্রমণের প্রতিশোধ দেবে এই খেয়ালও কেউ কেউ মনে মনে পোষণ করে। ইসমাইল হোসেন সিরাজি ফর এক্সাম্পল, তিনি রায়নন্দিনী লিখলেন বঙ্কিমের দুর্গেশ নন্দিনীর জবাবে। তো ওই দিনে মুন্সি আব্দুল করিম সাহিত্য বিশারদ আমাদের অতীত মুসলিম কবিদের লেখার সন্ধান দেন। তার প্রবন্ধগুলির মারফতে সৈয়দ হামজা, শাহ মোহাম্মদ সগীর, সৈয়দ সুলতান প্রমুখ নামের সঙ্গে আমরা প্রথম পরিচিত হই। এই যে যাকে নিয়ে আপনারা যে জন বঙ্গে তো জন্মি হিংসে বঙ্গবাণী, আমাদের সন্দীপের কবি আব্দুল হাকিম তাকে আব্দুল করিম আবিষ্কার করেন। এই জন্য আব্দুল করিমের অবদান যে কি রেভলিউশনারি বা বৈপ্লবিক এটা এখনও অনুমান করার উপায় নাই, যেহেতু আমরা এই বিষয়ে জন্মান্ধ। কারণ কি, আমরা সুকুমার সেনের বই পড়েছি শুধু, এবং এখানে যারা নকল করেছে তারাও এই কাজই করেছে। অনেক পরে পাকিস্তান হওয়ার পর 1956 সনে মোহাম্মদ আব্দুল হাই এবং সৈয়দ আলী হাসান বাংলা সাহিত্যের ইতিহাস বলে একটা লেখেন, তাতে আবার তিনি আব্দুল করিমের আবিষ্কারগুলির কথা তারা সেখানে লেখেন, কিন্তু আব্দুল করিমের প্রকৃত স্বীকৃতিটা সেখানে নাই। এটা খুব ভালো। আনিসুজ্জামানের ইতিহাসটা শেষ হয়েছে 1918-তে এসে, ওখানে অল্প স্বল্প। আব্দুল করিমের আবিষ্কার না হলে উনি তো এই বই লিখতেই পারতেন না। তার বইয়ের নাম মুসলিম মানুষ ও বাংলা সাহিত্য। তিনি শুরু করেছেন 1757 থেকে, শেষ করেছেন 1918-তে এসে।
তার মানে ওখানেও একটা বায়াস হচ্ছে কি 1757 কেন মুসলিম মানুষ হবে। উনি দেখেছেন ইংরেজ আমলের পরে তখন মুসলমানদের মধ্যে সাহিত্য চর্চা বলে যা দোভাষী পুঁথি সাহিত্য ইত্যাদি আর কি, এটা হলো মুসলমানদের সাহিত্য চর্চায় যাকে বলা হয় দুর্বল যুগটা, সেইটার উপরে তিনি ফোকাস করেছেন। তারপরে তিনি কেন 1918 সালে শেষ করেছেন বলে এই বছর নজরুল ইসলাম সাহিত্য চর্চা শুরু করেছেন, সেও আরেক যুগের কাহিনী। থিসিস তো এরকমই হয়। এটা অনেক ভালো বই, মানে আনিসুজ্জামানের সেই যুগে এই বই করা, এটা পাকিস্তান আমলে উনি করেছেন বলেই মুসলিম মানুষ ও বাংলা সাহিত্য। মুসলিম মানুষটা কি? মুসলিম মানুষ যেখান থেকে আহমদ শাহ পরে বাঙালি মুসলমানের মন আবিষ্কার করেছেন, যেটাকে ইংরেজিতে বলে ইনফেরিয়রিটি কমপ্লেক্স, এটা দেখেছেন। আনিসুজ্জামানের ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি ছিল ওই সুকুমার সেনদের মতোই। সুকুমার সেন ইসলামী বাংলা সাহিত্য লিখেছেন, যেটাকে আব্দুল করিম প্রবলভাবে প্রতিবাদ করেছেন। এটার তার সেই প্রবন্ধ আপনি তার রচনা সংগ্রহের মধ্যে পাবেন। আমাদের দেশে এগুলি আলোচনা হওয়া উচিত। কোনো কথাই শেষ কথা নয়, কিন্তু প্রথম কথাটা যদি আমি ভুলে যান তাহলে শেষ কথা বলবেন কিভাবে? আমি মনে করি আব্দুল করিম হচ্ছে পূর্ব বাংলা সহ সারা বাংলাদেশের সাহিত্যের নবায়নের প্রতিকৃত। নজরুল ইসলাম হচ্ছে নতুন সাহিত্য সৃষ্টির প্রতিকৃত। এই যুগটার কথা যদি আমি দিয়ে শেষ করি, তাহলে বাংলা ভাষা যে বহুলাংশে মুসলিম লালিত, আপনি ব্র্যাকেটে লিখতে পারেন পূর্ব বাংলা লালিত, অসুবিধা নাই। কারণ যেটাকে দোভাষী পুঁথি সাহিত্য বলা হয়, এটা পূর্ব বাংলার সাহিত্য নয়, এটা পশ্চিমবাংলার একটা অংশের অপভ্রংশ সাহিত্য, যারা উর্দু মিশ্রিত বাংলা জবানে লিখতেন। যে আমরা পুঁথি বলতে তখন সেটাই মনে করতাম, দোভাষী পুঁথি সাহিত্য। এটাকে পাকিস্তানের বলে একদল প্রতিক্রিয়াশীল লোক ওইটাকেই লালিত করেছে। আব্দুল করিমের সাথে এর কোনো যোগাযোগ নাই। যেটা আমরা ফররুক আহমদের নামে চালাই, যে কতগুলি যেখানে দরকার সেখানেও বিয়াবান লিখবেন মরুভূমি নালিকা, তাই না? এইটা অনেক সময় আল মাহমুদের মধ্যে এসে সেটার কিছু কিছু ছাপ পাওয়া যায়। আমি সেই যুগের কথা বলছি, যে যুগে বিশুদ্ধ সংস্কৃত বহুল ভাষা। আলী রাজার বই দেখেন আপনি, একেবারে বিশুদ্ধ সংস্কৃতে বাংলা। আলাওল বললেন তো অতি উচ্চ মানের সংস্কৃত পণ্ডিত। অলাহত চক্রমাজ্যে মাঝে প্রেমের অঙ্কুর রূপ রস বাক্যযোগে সৃজিল প্রচুর। এই অলাহত চক্র থেকে আহমদ সফরের উপন্যাসের নাম দিয়েছে অলাহত চক্র। অলাহত হচ্ছে সাধুরূপ, অলাহত হচ্ছে চলিত রূপ, যে হচ্ছে সার্কেল অফ লাভ বা সার্কেল অফ ফায়ার। মানে আলাওল ছিলেন উঁচু মানের পণ্ডিত, মানে অনেক বড় কবি, মহাকবি। ইংল্যান্ডের মিল্টনের যে প্রশংসা সেটা তার করতে হয়। সৈয়দ সুলতানও বড় কবি, নবী বংশ জেনেছে। এখন তো লোকে গন্ডায় গন্ডায় পিএইচডি থিসিস লিখছে। আয়েশা ইরানী বলে বোম্বের এক ভদ্র মহিলা, বেঁচে আছেন কিনা জানি না, নবী বংশের উপর একটা বিরাট থিসিস লিখেছেন, আপনারা হয়তো দেখবেন। এবং এই যে তিবো দুবের এক পণ্ডিত আলাউলের উপর থিসিস বই লিখেছেন, আরাকানের সাহিত্যের উপর। ইংরেজরা যখন কিছু করে তখন আমরা বুঝি এটা আমাদের স্বীকৃতি দেওয়া উচিত। ইংরেজরা করছে কি জন্য? কারণ তাদের মধ্যে এখন সংকট দেখা দিয়েছে। পাশ্চাত্য সাহিত্যের যে সংকট, সেটা নিরসনের জন্য তারা এখন নিউ ওরিয়েন্টালিজমের দিকে ধাবিত হচ্ছে। এদের মধ্যে ওরিয়েন্টালিস্ট বিপদ আছে, সেই কথা আমি পরে বলবো। হান্স হার্ডার বলে এক পণ্ডিত জার্মানিতে, উনি চট্টগ্রামের মাইজভান্ডার নিয়ে থিসিস লিখেছেন। আমরা তাদের স্বাগত জানাই, কিন্তু আমাদের বুঝতে হবে যে আমরা এই জিনিসটা এখনো বুঝি না। শেষ বাক্যটাই বলি, বাংলা ভাষা যে বহুলাংশে মুসলিম লালিত এবং মুসলিম কবিদের দান যে অতুলনীয় তা আমরা বুঝতে পারি। এটা বলে লোকে আপনাকে সাম্প্রদায়িক বলে কি জন্য? একটা শেষ উদাহরণ দেই। আমি বলছি কি, আমি ইংরেজি শিক্ষার বিরোধিতা করি না। পারতপক্ষে আপনি চীনাও শেখেন, আরবি আমাদের শেখা উচিত, কিন্তু বাংলাটাকে বাদ দেওয়া ঠিক হবে না। আমাদের স্কুল, কলেজ, প্রাইমারি স্কুল শুদ্ধ সবই ইংরেজিতে করতেছি। বাংলা আমি যখন এটা বলি তখন বলে কি আপনি কি ইংরেজি বিরোধিতা করেন? আমি যখন বাংলার পক্ষে বলি তখন আমাকে তারা বলে আপনি ইংরেজি বিরোধিতা করেন। আমি এই জন্য বাংলা সাহিত্যে মুসলমানদের স্বীকার করতে হবে এটা বললে বলা হচ্ছে আপনি সাম্প্রদায়িক। বাংলা সাহিত্য যে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবারই দান। মধুসূদন খ্রিস্টান কবি, তাকে আমরা খ্রিস্টান বলি না, মধুসূদনই বলি। নজরুল ইসলাম মুসলমান, কিন্তু তাকে মুসলমান বলি না, নজরুল ইসলামই বলি। রবীন্দ্রনাথ ব্রাহ্ম কবি, হিন্দুও নন। রবীন্দ্রনাথ শেষ বয়সে হিন্দু হতে চেয়েছিলেন, তাকে পুরোপুরি হিন্দু গ্রহণ, তাকে ব্রাহ্ম কবি আপনি বলেন না। তাহলে নজরুলকে মুসলিম কবি বলেন কেন? বেগম রোকেয়াকে মহিলা লেখক বলেন কেন? এটা দেখা যায় তিনি মার্জিনে অবস্থান করছেন। আব্দুল করিম কিন্তু কোনো মার্জিনে নাই। শেষ কথা বলি, আব্দুল করিমের উপাধি নিয়ে একটা ছবি আছে, আপনাদের যতক্ষণ দেখানো পারবো না। যে আব্দুল করিমকে উপাধিটা কে দিয়েছিলেন সেটা আমি শেষে দেখলাম, ডক্টর আহমদ শরীফ এই দলিলটা এখানে ছাপাই দিয়েছেন। দলিলটা হচ্ছে এই, নদিয়া সাহিত্য সভা তাকে সাহিত্য সাগর উপাধি, এইগুলো সার্টিফিকেটটা এটা দিয়েছেন। নাম আব্দুল করিম, পিতার নাম মুন্সি নুরুদ্দিন। নদিয়া সাহিত্য সভার উপাধি পরীক্ষায়
প্রথম বিভাগে উত্তীর্ণ হইয়াছেন, সাহিত্য আলোচনায় প্রথম বিভাগে উত্তীর্ণ হইয়াছেন, অতএব তাহাকে সমাজের সমস্ত সদস্য বর্গের পক্ষ হইতে সাহিত্য সাগর উপাধি প্রদত্ত হইল। ইতি সভাপতি, তারিখ দিয়েছে 1920 সালের 31শে মার্চ। তারপরে তাকে দিচ্ছেন, নিচে লিখছেন, অনেকেই মনে করেন, সম্পাদনা পরিষদের মন্তব্য, চট্টল পণ্ডিত সমাজ তাকে সাহিত্য সাগর এবং নদিয়া সাহিত্য সভা তাকে সাহিত্য বিশারদ উপাধি দেন। প্রকৃত সত্য তার বিপরীত। নদিয়া সাহিত্য সভা কর্তৃক প্রদত্ত সাহিত্য সাগর সনদপত্রটি ডক্টর আহমদ শরীফ সাহেবের সৌজন্যে পাওয়া গেছে। সনদপত্রটির ফটোকপি প্রকাশ করা হলো, সুতরাং এখন এর সম্পর্কিত বিতর্কের নিরসন হতে পারে। তাহলে তাকে সাহিত্য বিশারদ উপাধি ছিল চট্টল সাহিত্য সভা, তার নিজের জেলায়। কিন্তু সাধারণভাবে তিনি সমাজে তখন দরিদ্র লোক ছিলেন, অর্থনৈতিকভাবে দেখলে শিক্ষিত পণ্ডিত, কিন্তু তার সামর্থ্য ছিল না। তাকে একবার 1951 সনে কুমিল্লা নিয়ে আসা হয়েছিল, আর একটা পূর্ব পাকিস্তান সাহিত্য সম্মেলন 51 বা 52 সনে। সে কাহিনী আরেকদিন বলা যাবে।